হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? জি, শুনতে পাচ্ছি। ওকে, ওকে। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের অবশ্য আজকে আপনাদের মধ্য থেকে একজনের দেখানোর কথা ছিল। যাই হোক, আমরা সামনে আগায় যাই, দেখি অন্যরা জি, জয়েন এখনো করুক। মনে হয় যিনি দেখানোর কথা ছিল এখনো মনে হয় জয়েন করেনি। জয়েন করেনি, হ্যাঁ। ঠিক আছে, আমরা আগায় যাই। ও আসলে তখন আমরা করব। স্যার শুরু করার আগে আমার একটু কিছু জানার ছিল কিংবা কিছু হ্যাঁ, শিওর, জিজ্ঞাসা ছিল প্লিজ, করি, হ্যাঁ? প্লিজ, প্লিজ। আচ্ছা, আমি একটু জানার জন্য অবশ্যই কিছু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা অফিসে আমি একটা নেটওয়ার্ক করব। হ্যাঁ, নেটওয়ার্কে তো অবশ্যই একটা সার্ভার থাকবে। ডেফিনেটলি। সার্ভারে অ্যাক্টিভ ডিরেক্টরি, ডিএনএস, ডিএইচসিপি, মেইল সার্ভার এগুলো থাকবেই। হ্যাঁ, তো এই প্রোডাকশন এনভায়রনমেন্ট টা তৈরি করার জন্য যদি আমাকে একটু স্টেপ বাই স্টেপ গুলি একটু মুখে বলতেন। যেমন আমি একটু বলি যে আমি একটা নেটওয়ার্ক করলাম। আইএসপি থেকে আমার কানেকশন আসলো। সার্ভারে কিভাবে দিব? কারণ মেইল সার্ভারের জন্য একটা আইপি দরকার। ডিএনএস এর জন্য একটা আইপি দরকার। ডিএইচসিপির জন্য প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়াল সার্ভার হয়, সেই ম্যানেজমেন্টটা কিভাবে করব? নেটওয়ার্ক কনফিগারেশনটা কিভাবে করব? কিংবা সার্ভার গুলিতে আইপি গুলি কিভাবে থাকবে? কিভাবে দিব? ডিএনএস এর কনফিগারেশনটা কিভাবে হবে? যদি আমি চিন্তা করি যে আমার বাইরে থেকেও যদি এইটা অ্যাক্সেস করতে চাই। কারণ মেইল হ্যাঁ, সার্ভার যদি থাকে, ডিএনএস এর সাথে একটা কানেকশন থাকে মনে হয়। হ্যাঁ, অবশ্যই। এইটা এই কন এই আচ্ছা, বুঝতে পারছি। কনফিগারেশনটা যদি আমাকে একটু বলতেন তাহলে আমার একটু ক্লিয়ার হতো। আমার কিছু ওকে, জায়গায় কনফিউশন আছে। যেমন একটা আচ্ছা। মেইল সার্ভারে মনে হয় রিয়েল আইপি লাগে, ডিএনএস এও একটা রিয়েল আইপি লাগে বাইরে থেকে যদি অ্যাক্সেস করার জন্য। হ্যাঁ। হ্যাঁ, এটার সিনারিওটা আপনি যদি চিন্তা করেন, আমার মনে জি। হয় যে উম এটা একটু শেয়ার করে দেন বলা দরকার। তাহলে ইজি হবে। আমি একটা প্রোডাকশন এনভায়রনমেন্ট তৈরি করতে চাচ্ছি একটা নতুন অফিসে। হ্যাঁ, হ্যাঁ, নো ইস্যু। আমি দেখাচ্ছি। তো আমরা এখানে আসলে এরকম একটা প্রোডাকশন এনভায়রনমেন্ট ড্র করে দেখাবো। ঠিক আছে? জি, জি, তো আমরা নরমালি যেকোনো অর্গানাইজেশনে একটা সার্ভার রুম থাকবে বা এরকম কিছু যেখানে আসলে সার্ভার গুলো থাকবে। জি, এখন সেই সার্ভার রুমটা অ্যাকচুয়ালি নরমাল যে অর্গানাইজেশনের প্রেমিসেস সেখানকার চেয়ে একটা সিকিউর রুম হবে। যেখানে হ্যাঁ, আসলে ওর নিজস্ব এসি থাকবে, ব্যাকআপ থাকবে, পাওয়ার সাপ্লাই, হ্যাঁ? এ ধরনের জিনিসগুলো থাকবে। তো সেইখানে আমরা যদি একটা র‍্যাকের কথা চিন্তা করি, ঠিক আছে? সো সেই র‍্যাকে ধরেন যে আমাদের কি থাকবে? বিভিন্ন ধরনের সার্ভার গুলো থাকবে। জি, হ্যাঁ? এগুলো হলো ওই বিভিন্ন ধরনের সার্ভার থাকবে। তো নরমালি বর্তমানে আমাদের বর্তমানে সার্ভার গুলো অনেক পাওয়ারফুল। তো একটা সার্ভারেই দেখা যায় যে ১২৮ জিবি র‍্যাম বা এরকম র‍্যাম একটা সার্ভারেই লাগানো সম্ভব। জি, তারপরে প্রসেসর এরকম ৩২ কোর, ৬৪ কোরের প্রসেসর ২ টা যদি হয় ২ টা মিলে ১২৮ কোরের প্রসেসর হয়ে যায়। তো তো এই ধরনের একটা সার্ভারের কথা আমরা যদি এই ২ টা মেশিনকে চিন্তা করি এবং আমরা দেখেছি যে আমরা একটা সার্ভারের মধ্যে অনেকগুলা সার্ভার তৈরি করতে পারি, তাই না? জি, তো তাহলে ভার্চুয়ালাইজেশন এর মধ্যে। এইখানে ভার্চুয়ালাইজেশন এর মাধ্যমে আমরা করতে পারি। তো আমরা যদি সেরকম টিপিক্যাল একটা সার্ভারের কথা চিন্তা করি দেখেন, আমরা ধরেন যে এটাকে আমরা আরেকটু এক্সপ্যান্ড যদি আমরা বলি এই জায়গাটাকে, তো সেখানে আমরা মাল্টিপল ভার্চুয়াল সার্ভার আমরা এখানে করলাম। জি, হুম? সো ধরেন এরকম ভার্চুয়াল সার্ভার।
তৈরি করা হলো। ধরেন একটার মধ্যে অনেক ভার্চুয়াল সার্ভার থাকে। তা আমরা এরকম ভার্চুয়াল সার্ভারের কথা যদি চিন্তা করি, তো এ ধরনের ভার্চুয়াল, সো আমরা এখানে এটাকে বললাম যে ধরেন এটা S1, S1 এটা এটা S1 আমরা যদি বলি, তো আমরা চলে যাই এখানে, এটা S2 সার্ভারের কথা বলছি, তো এটা S3, এটা S4, এটা S5, এটা S6। তো এই অর্গানাইজেশন, এই সার্ভার রুমটাতে আমরা যদি বলি এটাকে সার্ভার রুম, এই সার্ভার রুমে এটাকে আমরা বলছি একটা র্যাক। র্যাক, এই র্যাকের মধ্যে আমাদের সার্ভার আছে। তো এই র্যাক ছাড়াও আরো আমাদের কি থাকে, শুধুমাত্র সার্ভার র্যাক না, আমাদের কমিউনিকেশন র্যাকও থাকে। আমরা যদি এটাকে বলি যে কম র্যাক, COM, এই কমিউনিকেশন র্যাকে কি থাকে, এই কমিউনিকেশন র্যাকে যেটা থাকে সেটা হলো যে বিভিন্ন ধরনের সুইচ থাকে, রাউটার থাকে। রাউটারকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাই। So, সো আমাদের রাউটার থাকে, তো আমরা যদি এটাকে আর বলে নিই, ধরে নিলাম এটা হচ্ছে সুইচ। সো একটা ডেটা সেন্টারের একটা সিনারিও আপনারা পাচ্ছেন এখানে। তো আদার দেন দিস ডেটা সেন্টার, যেটাকে আমরা একটু সেট অ্যাসাইড করি, সো এই সার্ভার রুম আমাদের যে বিল্ডিং এর যে ফ্লোরে আছে, সে ফ্লোরটার কথা যদি আমরা চিন্তা করি, ধরেন যে সেই ফ্লোরে শুধুমাত্র তো সার্ভার রুম নাই, আমাদের সেই ফ্লোরের মধ্যে কি থাকে, ইউজাররাও বসে, তাই না? জি, আদার ইউনিটেড হ্যাঁ, রুম থাকতে পারে। আমরা যদি পার্টিশনের কথা চিন্তা করি, যে ধরেন যে দুই পার্টিশনে দুইটা ইউজাররা থাকে, ইউজাররা বসে এখানে। তো ইউজারের মেশিনের কথা যদি আমরা চিন্তা করি, সো মেবি ইউজার আর ইউজিং ল্যাপটপস অর ডেস্কটপস, হ্যাঁ, এরকম জিনিস তারা ইউজ করছে। সো আমরা তো এইগুলোকে আমরা বলে নিচ্ছি আমাদের ইউজার ডিভাইসেস। ইউজার ডিভাইসেস, তো এখানে আসি, তো এই ইউজার ডিভাইসেস এর মধ্যে তো শুধু এগুলি থাকে না, এছাড়াও থাকে কি, যে প্রিন্টার থাকবে, আইপি ক্যামেরা থাকবে। রাইট, প্রিন্টার থাকবে, ক্যামেরা থাকবে, সেই জিনিসগুলো থাকবে। So আমরা যদি ওরকম ডিভাইসের কথা চিন্তা করি, প্রিন্টার, স্মার্টফোনও তো এখন নেটওয়ার্কের মধ্যেই চলে স্মার্টফোন আসে। থাকে, হ্যাঁ। তো প্রিন্টার, প্রিন্টার আমরা নর্মালি স্মার্টফোন বা এগুলোকে আমরা বলি যে আদার পার্সোনাল বিওডি, গ্যাজেট। হ্যাঁ আমরা বলি বিওডি, হ্যাঁ, ব্রিং ইউর ওন ডিভাইস, হ্যাঁ, বিওডি। ধরেন আমরা ফোন বললাম আমরা। তো ইউজারের এই ডিভাইস গুলাকে কানেক্ট করার জন্য দুই ধরনের জিনিস থাকে, একটা হলো ডেফিনেটলি সুইচ থাকতে পারে,
আর একটা হলো ওয়াইফাই থাকতে পারে, তাই না? এখানে আমরা বলে দিলাম সুইচ। এটা হলো আমরা নরমালি বলি অ্যাক্সেস সুইচ। আর আমরা এটাকে বলবো ওয়াইফাই। ওয়াইফাই দিয়েও আমরা ইউজারদেরকে কানেক্ট করতে পারি। সেম সিনারিও এই জায়গায়, অর্থাৎ আমরা যদি এই দুটো জিনিসকে নিয়ে যাই ওখানে, তাহলে হয়ে যায়। সো আমরা জাস্ট এখানে নিয়ে গেলাম, ধরেন এই জায়গায় রেখে দিলাম। সো আমাদের পুরো একটা ফ্লোরের একটা এনভায়রনমেন্ট এখানে চলে আসলো আমাদের, তাই না? তো এখন এই যে সুইচ, এই সুইচের সাথে আমাদের ইউজাররা অ্যাকচুয়ালি কানেক্টেড এইভাবে, Oops, এইভাবে, হ্যাঁ? অথবা আমরা যদি বলি আরেকটু স্পেসিফিক্যালি যে আমরা এই সুইচগুলোতে ওয়াইফাই কানেক্টেড, আলটিমেটলি ওয়াইফাই থেকে ইউজাররা কানেক্টেড, অথবা এই সুইচ থেকে আলটিমেটলি গিয়ে ইউজারের ডেস্কটপে গিয়ে একটা কানেকশন অ্যাড হয়েছে। একটা হচ্ছে ওয়ার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস। একটা ওয়্যার্ড আর একটা হচ্ছে ওয়্যারলেস। সো দুইটাই হইতে পারে। So, আমরা যদি চিন্তা করি ওইভাবে, তাহলে আমরা একটা টোটাল পিকচার পেয়ে যাই। আমি জাস্ট আসলে একদম স্ক্র্যাচ টোটাল একটা পিকচার দিচ্ছি, হ্যাঁ? আলটিমেটলি স্টেপ বাই স্টেপ যেহেতু আপনি বললেন। জি। সো এই হলো আমাদের ইউজার এন্ডের কানেকশন। এখন সার্ভারে আমরা একটু জুম করি যে তাহলে এই কমিউনিকেশনের জন্য আমাদেরকে, আমরা দেখেছি যে আমাদের আইপি লাগে, তাই না? সো এই রাউটার সেই আইপি দিতে পারে, আইপি, অথবা এই ওয়াইফাই ডিভাইস আইপি দিতে পারে অটোমেটিক্যালি। রাউটারও অটোমেটিক্যালি আইপি দিতে পারে। আমরা দেখেছি রাউটার ডিএসসিপি থেকে ডিএসসিপির মাধ্যমে আইপি দিতে পারে। আবার এই ওয়াইফাইও ডিএসসিপির মাধ্যমে আইপি দিতে পারে। তাহলে আমরা আইপি এখানে পেয়ে গেলাম। এখন এই সার্ভার গুলাতেও অ্যাকচুয়ালি আইপির প্রয়োজন হয় কমিউনিকেশনের জন্য, তাই না? তো নর্মালি আমরা যদি চিন্তা করি এই যে এই সুইচটার কথা, এটাকে আমরা বলবো হলো ডিস্ট্রিবিউশন সুইচ। ডিস্ট্রিবিউশন সুইচ। তো তো যেখান থেকে আসলে মূলত ডিস্ট্রিবিউট হয়েছে বিভিন্ন যারা অ্যাক্সেস করবে তাদের সুইচগুলা, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন সুইচ। আরও সুইচ থাকতে পারে, যেমন ডেটা সেন্টারের মধ্যে অ্যাকচুয়ালি নর্মালি থাকে, হ্যাঁ? তো ডেটা সেন্টারের মধ্যে যে ডিভাইসগুলো আছে তাদের জন্য ডিসি সুইচ বলে একটা থাকে, এসডব্লিউ। এই সুইচটা অ্যাপার্ট ফ্রম দিস টু সুইচ ডিফারেন্ট কেন? বিকজ এই সুইচগুলোতে শুধুমাত্র ডিসি ডিভাইসগুলোই কানেক্টেড থাকে আলটিমেটলি এই সার্ভারসগুলা। এবং আমরা দেখেছি ভার্চুয়ালাইজেশনের মাধ্যমে সার্ভারগুলোতে কি থাকে, আইপি কানেক্টিভিটি থাকে মেইন সার্ভার থেকে, তাই না? আমরা দেখেছি কিন্তু যখন আমরা ভার্চুয়াল মেশিন তৈরি করেছি, তাই না? আমরা এগুলিকে যদি ভিএম বলি, তাহলে আলটিমেটলি ডিসি সুইচ হয়ে আমার সেই রাউটারে কিন্তু কানেক্টেড, হ্যাঁ? সেই রাউটারে আমাদের কানেক্টেড। এবং এগুলি বাদে আরো একটা ডিভাইস থাকে, সেটা বিট ডিফারেন্ট ফ্রম আদার ডিভাইসেস, যেটাকে আমরা বলবো হলো, একটু ডিফারেন্ট কালার দেই আমরা, নর্মালি এই ডিভাইসটাকে ফায়ারওয়াল বলি আমরা। সেই ফায়ারওয়াল, নট দিস কালার, সো ফায়ারওয়াল। সো এই ফায়ারওয়াল ডিভাইসটার কাজ হয় হলো এক্সটার্নাল নেটওয়ার্কের সাথে আমাদের এই নেটওয়ার্কের কমিউনিকেশনকে সিকিউর করা, এই ফায়ারওয়াল। এই ফায়ারওয়াল কি হয়, আলটিমেটলি এই ফায়ারওয়ালও এই রাউটারের সাথে কানেক্টেড, এই রাউটারের সাথে। সো কি হয়, এই ফায়ারওয়াল গুলাতেই আসলে থাকে হলো পাবলিক আইপি গুলা। আমাদের অর্গানাইজেশনে যত পাবলিক আইপি আমরা অর্গানাইজেশনে ব্যবহার করতে চাই, আমাদের এই পাবলিক আইপি এই ফায়ারওয়ালে থাকে। আর এই যে ডিভাইসগুলো আমরা দেখছি, এগুলোতে কখনোই আমাদের পাবলিক আইপি থাকবে না, এগুলো সরি, এগুলোতে প্রাইভেট আইপি অলওয়েজ। আমরা দেখেছিলাম যে প্রাইভেট আইপি হলো 192.168.0.0/24, কিংবা আমরা দেখেছিলাম 10.0.0/8, কিংবা এগুলি কিন্তু প্রাইভেট আইপি, তাই না? 172.16.0.0
স্ল্যাশ স্ল্যাশ 16, হ্যাঁ, থেকে 172.16.31.0.0 স্ল্যাশ 16 এরকম, হ্যাঁ। সো এগুলি আমাদের সেই প্রাইভেট আইপি এবং অবভিয়াসলি যারা এই অর্গানাইজেশনে ইউজাররা আছে তারাও কিন্তু আসলে পাবলিক আইপিতে থাকবে না, তারাও থাকবে প্রাইভেট আইপিতে। ধরে নেই আমাদের এটা মেবি এইচআর ডিপার্টমেন্ট, তাদের আইপি হলো 172.16.0.0/24। আমরা একটু বিট সাবনেটিং করেছি। সো ধরি এইচআর ডিপার্টমেন্টের এই ধরনের আইপি, আমরা মনে করেন এটা দিলাম হলো আইটি ডিপার্টমেন্ট, তাদের আইপি 172.16.1.0/24। তাহলে প্রত্যেককে আলাদা আলাদা নেটওয়ার্কে, তাই না? ইভেন ডেটা সেন্টারের যে নেটওয়ার্ক সেটাও একটু ডিফারেন্ট। ধরে নিই এটা পুরোপুরি ডিফারেন্ট এবং নর্মালি এটাই হয়। 192.192.168 ধরেন যে 55.0/24 এবং ডেটা সেন্টারের সাবনেটটা আলাদা রকমের হয় নর্মালি। তো তাহলে এখন apart from all these, there is one more thing that is ইন্টারনেট, তাই না? যেটাতে আমরা কানেক্টেড হয়ে গুগল বা হোয়াট এভার দ্য সার্ভার্স, আদার সার্ভার্স, একটা সার্ভারকে আমরা বলে দিই, ধরেন যে গুগলের একটা সার্ভার একটু বড় করে করলাম, গুগল, হ্যাঁ। সো এটাকেই আমরা ইন্টারনেট ধরে নিচ্ছি, হ্যাঁ। তো আলটিমেটলি তাহলে সেই ইন্টারনেটের পার হয়ে এটাকে আমরা বলি ইন্টারনেট, INTERNET। সো আমরা এটাকে যদি ইন্টারনেট বলি, সো সেই ইন্টারনেটে আমাদের রিচেবিলিটি না থাকলে আমরা কমিউনিকেশন আসলে করতে পারবো না এবং আমরা আমাদের সার্ভিসেস গুলো দিতে পারবো না, তাই না? সবার কাছে পৌঁছাতে পারবো না। তো সেই ইন্টারনেটে কিভাবে কানেক্টেড হয় আলটিমেটলি এই ফায়ারওয়ালের কোনো একটা পাবলিক আইপি থেকে ইন্টারনেটে কানেক্টেড হয়। কিসের মাধ্যমে? মাঝে একটা বাডি থাকে, কোম্পানি, যেটাকে আমরা বলি কি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, তাই না? আইএসপি। আমরা সরাসরি কানেক্টেড থাকি না ইন্টারনেটে, এই আইএসপির মাধ্যমে আমরা ইন্টারনেটে কানেক্টেড থাকি। এবং ইভেন গুগলও কোনো একটা আইএসপি বা তার নিজস্ব কানেক্টিভিটি থাকতে পারে, সেখানেও একটা আইএসপি আছে আসলে, ঠিক আছে, সার্ভিস প্রোভাইডার। সো গুগলও বা like Google, all peoples are somehow connected to using ISP. ইভেন আমি যে বসে আছি আমিও একটা আইএসপি তে কানেক্টেড হয়ে আপনাদের সাথে কমিউনিকেশন করছি। সো এই হলো আমাদের এন্টায়ার ওয়ার্ল্ডের বর্তমান ইন্টারনেটের সিনারিও, হাউ উই আর কানেক্টেড টু ইন্টারনেট। এখন যখন আউটসাইড কেউ, ধরে নেই আমরা যে আউটসাইডের কোনো একটা মেশিন, আমরা এরকম করে যদি বলি যে আউটসাইডের একটা ল্যাপটপ আমার সাথে কমিউনিকেট করতে যাচ্ছে, আমার একটা সার্ভারে থাকা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে চাচ্ছে। ধরে নিই এই সার্ভারে থাকা আমাদের একটা অ্যাপ্লিকেশনকে ইউজ করতে চাচ্ছে, যেটাকে আমরা পাবলিকলি ওপেন করেছি। তো সেই ওপেনটা আমরা কিভাবে করব? সেই ওপেনটা আমরা করব অবভিয়াসলি এখানে একটা আইপি থাকতে হবে। ধরেন এটা 55.0, ধরে নেই আমাদের এখানে আইপি আমরা দিয়েছি 55.50, হ্যাঁ, আমরা এই আইপিটা দিয়েছি। তো এর এগেইনস্টে পাবলিক একটা আইপি থাকা লাগবে। ধরেন সেই আইপিটা আমাদের এখানে দেওয়া আছে, ধরেন 5.5.5.5, ঠিক আছে। এবং এই আইপির এগেইনস্টে কোথাও এক জায়গায় বলা আছে যে 5.5.5.5 হলো কেউ যদি তুমি যেতে চাও, তাহলে তুমি যেতে চাও, তাহলে সবাই তো এই 5.5-এ, এই 4টা 5-এ কোন সার্ভিস আছে এটা সবাই যদি জানতে চায় তাহলে সেটা তো ডিফিকাল্ট, তাই না? এই জন্য এইটার এগেইনস্টে একটা নাম দেওয়া হয়েছে, নাম দেওয়া হয় নর্মালি। ধরেন যে সেই নামটা যদি সবাই মনে রাখতে পারে ভালো, রাদার দেন এই সংখ্যাটা। সো সেই নাম হইতে পারে, ধরেন যে আমি বলে নিলাম যে www.test.com, একটা উদাহরণ হিসাবে, হ্যাঁ। সো সবাই জানে test.com এ এরকম একটা সার্ভিস পাওয়া যায়। তো সে কি করবে? আলটিমেটলি আপনার ফায়ারওয়ালে কি বলা লাগবে? কেউ যদি আসে
4টা 5-এ তুমি তাকে নিয়ে যাও 55.50-এ এবং সেটা হইতে পারে এইচটিটিপি অথবা এইচটিটিপিএস। এখন নরমালি যদি ট্রানজাকশন রিলেটেড কোনো কিছু হয় উচিত হবে এইচটিটিপিএস। তো কেউ যদি এখানে বলে www.test.com এইচটিটিপিএস, তো সে পুরা ইন্টারনেট হয়ে সেও এরকম একটা আইএসপির সাথে কানেক্টেড, যেই বলুক, হ্যাঁ, যেই বলুক সেও এরকম একটা আইএসপির সাথে কানেক্টেড আলটিমেটলি। তো সে আইএসপি হয়ে ইন্টারনেটের কাছে যাচ্ছে, ইন্টারনেটে কানেক্টেড হচ্ছে এবং বলছে যে তুমি ভাই আমাকে এই www.test.com এ নিয়ে যাও। তো ইন্টারনেটের মেকানিজম আছে, আমরা আমরা আহ, আমরা ডিএনএস এর মাধ্যমে সেটা করি, আমরা দেখেছি ডিএনএস এর বিষয়টা। সো এই আইএসপি সেই ইন্টারনেট হয়ে আমার আইএসপি হয়ে আমার ফায়ারওয়াল হয়ে এই 4টা 5 হয়ে এই 50-এ পৌঁছাবে এবং ঠিক উল্টাভাবে এই মেশিনে গিয়ে আমার এই পেজ, আমার test.com এর পেজটা আমাদেরকে ব্রাউজারে দিবে। এইভাবে হলো আসলে টোটাল সিনারিওটা বিল্ড আপ। যে আশা করছি আমি মোটামুটি মেজর ফেজ গুলো এখানে আসলে টাচ করতে পারছি। এটা হলো আমাদের সিনারিও এবং আমরা যদি ইন্টারনালি বিল্ড আপ করতে চাই তাহলে আমাদের এরকম ফার্স্ট স্টেপ হলো আমাদের এরকম একটা কানেক্টিভিটি থাকা লাগবে, সেখানে রাউটার থাকতে হবে, সেখানে সুইচ থাকতে হবে, হ্যাঁ। র্যাক ট্যাগ এগুলির বিষয়টা হলো যে অ্যাকর্ডিং টু আমাদের মানে যে বাজেট বা এরকম কিছু সেগুলি নিয়ে আমরা হয়তো 42 ইউ র্যাক নিলাম না, আমরা আরো কম ইউ র্যাক নিলাম অ্যাকর্ডিং টু আওয়ার অর্গানাইজেশনস ইনফ্রাস্ট্রাকচার, আমরা যেভাবে বিল্ড আপ করতে চাই সেই অনুযায়ী আমরা নিব। তো আমাদের এরকম একটা সার্ভার পারচেজ করা লাগবে, মেবি আমি এখানে র্যাক সার্ভার বলেছি, টাওয়ার সার্ভারও হইতে পারে, কুড বি। সো সেই সার্ভার আমাদেরকে এখানে দেওয়া লাগবে, সেই সার্ভার দেওয়া লাগবে, সেখানে আমাদের কতজন ইউজার আসলে অ্যাক্সেস করবে সেই অনুযায়ী আমাদের সার্ভারের র্যাম, প্রসেসর, হার্ড ড্রাইভ জায়গা দেওয়া লাগবে, সেখানে আমাদের সেই সার্ভারের মধ্যে ভিএম তৈরি করা লাগবে, ভিএম কে র্যাম, প্রসেসর এগুলি অ্যালোকেট করা লাগবে, সেখানে ওএস ইনস্টল করা লাগবে, সেখানে ডেটাবেস ইনস্টল করা লাগবে, সেখানে ওই আইআইএস ইনস্টল করা লাগবে, সেগুলোকে কনফিগার করা লাগবে, আমাদের অ্যাপ্লিকেশনকে এখানে ঢোকাইতে হবে, অ্যাপ্লিকেশন রিলেটেড এনভায়রনমেন্ট তৈরি করা লাগবে, তারপরে গিয়ে ফায়ারওয়ালে সুইচে কনফিগারেশন, ফায়ারওয়ালে কনফিগ করা লাগবে যাতে 55.50-এ আসে, হ্যাঁ। ইভেন এই নামটাকে আমাদের গ্লোবালি রেজিস্টার করা লাগবে, কোনো একটা ধরেন যে গোড্যাডি কিংবা রোজ হোস্টিং সেগুলোতে আমাদেরকে রেজিস্টার করা লাগবে, রেজিস্টার করা লাগবে। সেই রেজিস্টার করলে তখন কি হবে, একটা ইউজার যদি www.test.com or whatever the name we choose, তখন সে আমার এই পুরো ইনফ্রাস্ট্রাকচার হয়ে ফায়ারওয়াল হয়ে ওই সার্ভারটাতে সে আমার সেই সার্ভিসটাকে হিট করতে পারবে এবং সার্ভিসটাকে নিতে পারবে। আশা করছি সিনারিওটা বুঝতে পারছেন। কারো কোনো কোয়েরি আছে? ভাই একটা কোশ্চেন ছিল যে ফায়ারওয়ালটা এটা কি আসলে কি ধরনের ডিভাইস হয়? ফায়ারওয়াল তো আপনার এটা হার্ডওয়্যার অ্যাপ্লায়েন্স হইতে পারে, সফটওয়্যারেও হইতে পারে। আপনারা জুনিপার কিংবা মনে করেন যে সিসকোর নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, এগুলো হলো ফায়ারওয়ালের বিভিন্ন কোম্পানি। পাওলো আলতো আছে, হ্যাঁ, এরা হচ্ছে ফায়ারওয়ালের কোম্পানি, এরা ফায়ারওয়াল ডিভাইস করে। ওকে, মানে স্পেশাল ডিভাইসই লাগবে ফায়ারওয়ালের জন্য, তাই না? কম দামি ডিভাইসও আছে যেমন মাইক্রোটিক। আচ্ছা, মাইক্রোটিক তো রাউটারটাও তো অ্যাজ ওয়েল এজ ফায়ারওয়াল হয়ে যায়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে মাইক্রোটিক ব্যবহার করলে আর ফায়ারওয়াল লাগে না, যদি কম দামের ডিভাইস ধরি আমরা।
অ্যাকচুয়ালি মাইক্রোটিক মাইক্রোটিক তো বললাম না যে মাইক্রোটিক হচ্ছে যে আপনার মনে করেন বোথ রাউটার ফায়ারওয়াল সেম ফিচার, বোথ ফিচার দিয়েছে আর কি। বোথ ফিচার আছে, বাট ধরেন যে মানে এন্টারপ্রাইজ লেভেল অর্গানাইজেশন অ্যাকচুয়ালি মাইক্রোটিক ইউজ করে না, টু বি অনেস্ট। মানে আমি যদিও মানে বললাম, যেহেতু আপনারা মানে কোয়ারিটা করছেন যে মানে আমি দুই দিকই বললাম আর কি আসলে। তো আসলে তার এখানে মানে কি হচ্ছে যে আসলে এন্টারপ্রাইজ লেভেলে কিংবা হচ্ছে স্ট্যান্ডার্ড যদি আমরা ফলো করি সেই ক্ষেত্রে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফায়ারওয়াল ইন্ডিভিজুয়াল ইউজ করাই ভালো, সবাই হ্যাঁ, করে তো। অবশ্যই অবশ্যই। কারণ হচ্ছে কি যে ধরেন আপনার ডেটার আপনার ভ্যালু যদি অনেক বড় হয় তাহলে সেইটা কিন্তু ভেরি লুক্রেটিভ, তাই না? আপনার ডেটার চিন্তা করেন যে গ্রামীণ ফোনের ডেটার ভ্যালু আর মনে করেন যে অন্য কোম্পানির ডেটার ভ্যালু কি একরকম হবে? হবে না তো। বাংলাদেশে আমি যদি চিন্তা করি, বা চিন্তা করেন যে মাইক্রোসফটের ডেটার ভ্যালু চিন্তা করেন, বা ওরাকেলের, কিংবা ধরেন যে এডাব্লিউএস এর, অ্যামাজনের, তো এদের ডেটার অনেক ভ্যালু না? তো এরা চাইবে কি ওদের ইন্টারনাল নেটওয়ার্কে যাতে কেউ আউটসাইডাররা প্রবেশ করতে না পারে, ডেটা না নিয়ে যেতে পারে। তো ফায়ারওয়াল সেই সিকিউরিটি গুলো দেওয়ার চেষ্টা করে। ফায়ারওয়ালের মধ্যে সেই ধরনের সিকিউরিটি সিস্টেম ইমপ্লিমেন্ট করা সম্ভব। ঠিক আছে? স্যার আমি যদি এখানে একটু সামারি করি যে ফায়ারওয়াল, একটা ফায়ারওয়াল হইলো আমার, বসালাম আমি, সেট আপ করলাম কিংবা সেট করলাম। ফায়ারওয়ালটাতে আমার আইএসপি এর একটা কানেকশন আসলো একটা পোর্টে, আইএসপি থেকে একটা কানেকশন আসলো। এখন ফায়ারওয়াল থেকে আমার একটা রাউটার কি লাগবে, এখানে রাউটার কি জন্য দিব? অ্যাকচুয়ালি ফায়ারওয়াল তো আপনার সিকিউরিটি গুলো দিবে, আর রাউটার Security হলো এই দিবে। যে বিভিন্ন ধরনের সাবনেটের মধ্যে যে আচ্ছা কমিউনিকেশন, এই কমিউনিকেশনটাকে রাউট করবে। এটা হচ্ছে আচ্ছা, রাউটারের কাজ। এইটার জন্য রাউটার দিলাম, দেন সুইচ আমার ল্যানটা, হ্যাঁ, ল্যানের জন্য। হ্যাঁ, দেন সুইচ বসালাম আমার ল্যানের জন্য। আচ্ছা, এই ফায়ারওয়াল থেকে রাউটার, রাউটার থেকে বিভিন্ন সাবনেটের যে এই যে আহ, আহ, কারণ ফায়ারওয়ালে হচ্ছে আমার হচ্ছে পাবলিক আইপি থাকবে, পাবলিক আইপি থেকে প্রাইভেট আইপি, প্রাইভেট আইপি থেকে পাবলিক আইপি হয়ে আইএসপি হয়ে বের হয়ে যাবে। জি। এই এইটা সম্পর্কে যদি একটু কিছু বলতেন। এটা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এটা নেটিং। অ্যাকচুয়ালি যে মডিউলটা আমরা পড়ছিলাম সেই মডিউলটাতে আছে। হ্যাঁ, সেকেন্ড আচ্ছা, মডিউল যেটা জি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। সেটা হলো যে মানে আমরা তো এখানে আসলে আমাদের যে অ্যাড্রেস প্রাইভেট টু পাবলিক, পাবলিক টু প্রাইভেট ব্যাপারটা হচ্ছে, তাই না? জি তো এইখানেই বোঝা যাচ্ছে যে একটা অ্যাড্রেস ট্রান্সলেশন হচ্ছে। জি অর্থাৎ আমার পাবলিক প্রত্যেকটা কানেকশনের জন্যই তো আমরা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে কোনো পাবলিক আইপি ব্যবহার করব না। আমরা সিঙ্গেল একটা পাবলিক আইপি বা হয়তো 4টা পাবলিক আইপি এরকম হইতে পারে, বা 2টা পাবলিক আইপি আমরা ব্যবহার করতে পারি আমাদের ইন্টারনাল নেটওয়ার্কের জন্য। ইন্টারনাল নেটওয়ার্ক থেকে কেউ যখন ইন্টারনেটে অ্যাক্সেস করতে যাবে তখন কি হবে যে ওই 2টা পাবলিক আইপি ব্যবহার করবে সবাই, অর্থাৎ কিনা ওই 2টা পাবলিক আইপি কি হবে, শেয়ার হবে এমন ইন্টারনাল নেটওয়ার্ক। জি তো শেয়ার যখন হবে তখন কি হবে, তাহলে যখন ইন্টারনাল কোনো একটা নেটওয়ার্ক থেকে প্রাইভেট আইপি থেকে ওই পাবলিক আইপি ব্যবহার করে ইন্টারনেটে আসবে যাবে, ইন্টারনেটের কোনো সার্ভার কিন্তু আমার ওই প্রাইভেট আইপি অ্যাড্রেসটাকে চিনবে না। জি ও মনে করবে আমার ওই পাবলিক আইপি অ্যাড্রেস থেকেই আসলে রিকোয়েস্টে এসছে কোনো একটা পেজের জন্য বা আমার কাছ থেকে কোনো একটা সার্ভিসের জন্য।
সো ওই পাবলিক আইপিকেই সে আসলে রিপ্লাই করে, কিন্তু এই পাবলিক আইপিটা যেহেতু আমার ফায়ারওয়ালে বসানো, ফায়ারওয়াল কিন্তু হিসাব রাখবে যে কে এই রিকোয়েস্টটা পাঠিয়েছে। ওর কাছে যখন রিপ্লাই আসবে ও তখন কিন্তু জানে যে এই রিকোয়েস্টটা ওর হয়ে কে করেছে ভেতরের নেটওয়ার্কে। জি তখন আবার ওই ফায়ারওয়াল সে ওই ভেতরের নেটওয়ার্কের ডিভাইসটাতে এটা পৌঁছে দিবে, এবং পৌঁছে দিবে কিভাবে? এই রাউটার হয়ে পৌঁছে দিবে। ও রাউটারের কাছে দিবে, রাউটার বলবে যে অমুক আইপিতে চলে যাও, সো ওই আইপিতে চলে যাবে ওই প্যাকেট। তো এখানে একটা ট্রান্সলেশন হচ্ছে পাবলিক টু প্রাইভেট এবং প্রাইভেট টু পাবলিক। এটা এই জন্যই বলা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন বা নেট বলা হয় সংক্ষেপে। এবং অনেক সময় একটা আইপি অর্গানাইজেশনে সবাই শেয়ার করে, এই জন্য এটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস শেয়ারিং। অ্যাড্রেস শেয়ারিং বলে এটাকে, অ্যাড্রেস শেয়ারিং করা যায়। অ্যাড্রেস শেয়ারিং ছোটখাটো অর্গানাইজেশনে করা হয়, কারণ ওই অর্গানাইজেশনে দেখা যায় একটাই সাবনেট আছে, কিন্তু মাল্টিপল সাবনেট যখন থাকে একটা অর্গানাইজেশনে, তখন আমরা নর্মালি নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন ইউজ করি, ন্যাট ইউজ করি আমরা। সো এইভাবে আর কি আসলে আমাদের কমিউনিকেশন গুলো হয়। তো আমাদের সাইদের দেখানোর কথা ছিল আজকে, নাকি না অন্য কারোর? না স্যার, আমার তো দেখানোর ছিল। কথা ছিল না আর কি আজকে। আচ্ছা, ওকে, আমরা তাহলে যেটা করি সেটা হলো, লাস্ট ক্লাসে আমরা কি দেখেছিলাম, কেউ কি রিকল করতে পারেন? আইপিএম ছিল স্যার। আইপিএম আমরা দেখেছি, তাই না? ওকে ফাইন। সো তাহলে আমরা নেক্সট মডিউলটাতে চলে যাব। আইপিএম আপনারা দেখেছেন কিনা, কেউ কি ট্রাই করেছেন? আচ্ছা, ট্রাই করেন, একটা ইন্টারেস্টিং জিনিস আইপিএম মাইক্রোসফটের। সো আমরা নেক্সট মডিউলটাতে চলে যাব, যেখানে আসলে এই জিনিসগুলো আজকে যেটা কিছুটা হয়েছে সেই জিনিসগুলোই আমরা দেখার চেষ্টা করব এই জায়গাটাতে। তো আমরা একটু শুরু করি ওটা। এটা হলো, আমরা আইপিএম দেখেছি না, আইপিএম হলো আমাদের প্রবলি সেটা হলো আমাদের ইমপ্লিমেন্টিং আইপিএম, এটা আপনাদের 5th লেসনে ছিল। সো রিমোট অ্যাক্সেস ইন উইন্ডোজ সার্ভার, যেটা একটু আগে আমরা আসলে, আজকে ভালো হয়েছে এই সিনারিওটা আপনাদেরকে বলে। সো আজকে যে আমরা যে টপিকটা দেখবো সেটা হলো আসলে এই রিলেটেডই আসলে, হ্যাঁ, রাউটিং এবং এই রিলেটেড জিনিসগুলো, রাউটিং এর জিনিসগুলো হলো আমরা এখানে দেখব। তো সেই রাউটিং এর জিনিসগুলো এখানে চলে এসছে। সো আমরা একটু ওই অংশটাতে যাই। সো আমরা এখানে ডেমোটাই বেশি দেখাবো, বিকজ এখানে না দেখে আসলে জিনিসটা বোঝাটা ডিফিকাল্ট। যদিও আমরা একটা সিনারিও দিয়েছি, সো সেই সিনারিওটা আমাদেরকে আজকে হেল্প করবে। তো আমরা দেখি যে আসলে কিভাবে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি। হ্যাঁ, আমরা এখানে আমরা যে সিনারিওটা দেখেছি সেটাই অনেকটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব আমরা। তো আমরা দেখি, আমরা শেয়ার দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি আছে এবং আমাদের একটা মেম্বার সার্ভার আছে, এবং আরেকটা বিষয়, প্রোডাকশন এনভায়রনমেন্টে আমরা যখন উইন্ডোজ 16 দিয়ে শুরু করব, আমার ফিজিক্যাল মেশিনে কি উইন্ডোজ 16 অপারেটিং সিস্টেম দিয়ে তারপর ভার্চুয়ালাইজেশনে যাব, নাকি অন্য যে কোনো অপারেটিং সিস্টেম হলে হবে? অ্যাকচুয়ালি ধরেন যে ভার্চুয়ালাইজেশনের জন্য অন্য প্ল্যাটফর্মকেও উইন্ডোজ সাপোর্ট করে, নো ইস্যু। তবে যেমন ধরেন যে আমরা বলেছিলাম যে নেস্টেড ভার্চুয়ালাইজেশনের কথা, অর্থাৎ আমি একটা ফিজিক্যাল মেশিন নিলাম, সেখানে উইন্ডোজ সার্ভার 2016 দিলাম, তারপরে সেই উইন্ডোজ সার্ভার 2016 এর মধ্যে ভার্চুয়াল মেশিন করলাম।
নেস্টেডটা জি কি ওই ভার্চুয়াল মেশিনের মধ্যে আবার ভার্চুয়াল মেশিন করলাম, সেটা হচ্ছে নেস্টেড। জি এখন জি যদি আপনার যে ফিজিক্যাল মেশিনটা, সেই মেশিনটা যদি অন্য একটা ভার্চুয়ালাইজেশন এনভায়রনমেন্টের হয়, ধরেন এরকম হইতে পারে VMware এর ESXi বা vCenter, তো সেই ক্ষেত্রে এই মানে এই ধরনের ভার্চুয়ালাইজেশন অর্থাৎ কিনা ভার্চুয়ালাইজেশনের মধ্যে ভার্চুয়ালাইজেশন, সেই ধরনের সিনারিওটাকে এইটা সাপোর্ট করবে না আসলে, ঠিক আছে? কিন্তু আপনি যদি আপনার ফিজিক্যাল মেশিনে উইন্ডোজ সার্ভার 2016 দেন, তার আন্ডারে আপনি ভার্চুয়াল মেশিনগুলো করেন, তাহলে আপনি এই ওই ধরনের এনভায়রনমেন্টও পাবেন। তাহলে আপনার জন্য একটা এক্সট্রা অপশন এখানে অ্যাভেলেবল থাকবে, যদি আপনার ফিজিক্যাল মেশিনে আপনি উইন্ডোজ সার্ভার 2016 অথবা এখন যেটা আছে 19 সেটা দিয়েই আপনি শুরু করেন। কিন্তু অন্যটা দিয়েও করা যাবে না এমন না, বাট কিছু ফিচার আপনি পাবেন না, ব্যাপারটা হবে এরকম। তাই ও ওয়ান অফ দ্য ফিচার আমি বললাম, মেজরটা বললাম আমি আসলে। তবে অন্য ফিচারগুলো আসলে কোনো বিষয় না, ওগুলি সবই পাওয়া যায়। তো আপনি যদি ভবিষ্যতে এরকম আহ, 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 আপনার ভার্চুয়ালাইজেশনের মধ্যে ভার্চুয়ালাইজেশন না করেন, এরকম সিনারিও কখনো আসবে না আপনার এনভায়রনমেন্টে, সো ইউ ক্যান গো অ্যাহেড ইউজ অ্যানাদার ভার্চুয়ালাইজেশন প্রোডাক্ট লাইক VMware। হ্যাঁ, আপনি করতে পারেন VMware এর ESXi ইনস্টল করে তার মধ্যে আপনি ভার্চুয়াল মেশিন হিসেবে উইন্ডোজ সার্ভার 2016 দিতে পারেন, নো ইস্যু। এইটা হলো সিনারিও। হ্যাঁ, মাইক্রোসফটের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড কোনটা? একটা কি ফিজিক্যাল মেশিনে একটা অপারেটিং সিস্টেম দিয়ে তার মধ্যে ভার্চুয়ালাইজেশন করা, নাকি আলাদা আলাদা ভার্চুয়ালাইজেশন না করা? অ্যাকচুয়ালি আপনার আপনার অবশ্যই আপনি মাইক্রোসফট আর বলবে না যে আপনি VMware ইউজ করেন, তাই না? সো অবভিয়াসলি মাইক্রোসফট নিজেরটাকেই কি অ্যাডভোকেট করবে, রাইট না? সো এটা হচ্ছে মাইক্রোসফট, এটা যে কেউ বলবে, তাই না? নিজের জিনিস তো কেউ খারাপ বলবে না, বা অন্য কেউ করুক এটা তো বলবে না কখনো, তাই না? মাইক্রোসফট কখনোই এরকম রেকমেন্ডেশন করবে না। কিন্তু আমরা চাইলে করতে পারি, মাইক্রোসফট সফটওয়্যার সেই সাপোর্ট আছে, হ্যাঁ, অন্য ইসের ক্ষেত্রে। তবে নেটিভ যেহেতু বেস্ট বেস্ট পারফরমেন্স আপনি যদি চান, বেস্ট সবকিছু নেটিভ চান যদি, তাহলে অবভিয়াসলি উচিত হবে যে মাইক্রোসফট দিয়েই করা। হ্যাঁ, কারণ কি, ধরেন যে আরেকটা এভিনিউ যদি বলি আমি আসলে এটার, যে ধরেন আপনি যদি বেস মেশিনটা হয় VMware, তাহলে দেখেন যে আপনার কমপ্লেক্সিটিটা কিন্তু বেড়ে গেল, এই অর্থে যে আপনার কিন্তু আসলে ওই VMware ম্যানেজ করার জন্য পিপল লাগবে, আবার উইন্ডোজ ম্যানেজ করার জন্য পিপল লাগবে। আমি বলছি না যে লিনাক্স লাগবে না, আবার লিনাক্স এনভায়রনমেন্টও লাগতে পারে আপনার ভার্চুয়াল মেশিনে, কিন্তু আলটিমেটলি গিয়ে কি আপনার দুই ধরনের এক্সপার্টাইজ লাগবে ওই জায়গায়। বাট আপনি যদি বেস মেশিনও উইন্ডোজ করেন, ভেতরের মেশিনও আপনি উইন্ডোজ করেন, তাহলে আপনার কিন্তু এক্সপার্টাইজের পরিমাণটা এখানে কিন্তু কমে গেল, তাই না? এবং দুই ধরনের এনভায়রনমেন্ট হওয়ার কারণে ইস্যুস হইতেই পারে, তাই না? জি এবং জি একটা হ্যাঁ, বিভিন্ন এনভায়রনমেন্টে, রকমের। হ্যাঁ, একটা এনভায়রনমেন্ট কোন কোন জিনিস সাপোর্ট করে আর একটা এনভায়রনমেন্টের সাথে কম্প্যাটিবল হওয়ার জন্য সেগুলোকেও আপনার তখন মাথায় নিতে হবে। কিন্তু যদি আপনার উইন্ডোজ হইতো, আপনি কিন্তু এই কম্প্যাটিবিলিটির কথা চিন্তা করতে হতো না। আপনি জানেন ভিতরে ফিজিক্যাল মেশিনেও উইন্ডোজ, আপনার ভার্চুয়াল মেশিনেও উইন্ডোজ, সো নো ইস্যু। যেটা ফিজিক্যাল মেশিন সাপোর্ট করে ভার্চুয়াল মেশিনে ডেফিনেটলি সাপোর্ট করবে, এবং আপনার হেডেকটা কম হবে। সো এই ধরনের বিষয় আছে এখানে। আবার অনেক সময় এরকমও হইতে পারে, ধরেন যে আপনার অর্গানাইজেশনে আপনার লিনাক্স মেশিনের দরকারি, তখন আপনি এরকম করতে পারেন, আই মিন মিড টু আপার লেভেল অর্গানাইজেশনে আপনি আপনার টোটাল ফিজিক্যাল মেশিনটা যেগুলি লিনাক্স ইউজ করতে চায় তাদেরকে আপনি এই VMware এ দিলেন, আর উইন্ডোজের জন্য উইন্ডোজ ফিজিক্যাল মেশিনে ইনস্টল করে উইন্ডোজের সার্ভারগুলো চালাইলেন, সেটাও হইতে পারে। মানে এগুলি হচ্ছে যে মানে সিনারিও বলবে যে আপনি আসলে কোনটা বেস্ট সুটেড, ঠিক আছে? আমি দুই দুই দিক থেকেই বললাম। জি, এই আসলে প্রোডাকশন ডিমান্ড অনুযায়ী আসলে ডিসিশন হ্যাঁ, নিতে হবে। সিস্টেম নিতে হবে ওইভাবে। সো দেখা গেল যে আপনি এমন একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছেন যেটা অ্যাপ্লিকেশন ডেভেলপাররা বলেছে যে হ্যাঁ এটা ওরাকেলে বেস্ট সুটেড, সো ওরাকেলের জন্য আবার লিনাক্স বেস্ট সুটেড, তো আপনি ওরাকেলের জন্য তো উইন্ডোজ নিবেন না। ব্যাপারগুলো এইরকম, বুঝতে পারছেন? সো আরেকটা অ্যাপ্লিকেশন করলেন, এই অ্যাপ্লিকেশন হলো যে আইএস এ বেস্ট চলে, ওকে ফাইন, আপনাকে আইএস নিতে হলে তো আর অ্যাপাচি নিতে পারবেন না, লিনাক্স নিতে পারবেন না, তো উইন্ডোজে আইএস নিতে হবে, সে তো আপনার উইন্ডোজ এনভায়রনমেন্ট লাগবে। সেই জিনিসগুলো এইভাবে আসা আসলে। হ্যাঁ,
তো এইগুলো হলো মেজর সিনারিও আর কি, আসলে যেগুলা আসলে কনফ্রন্ট করা লাগতে পারে। হ্যাঁ, তারপরেও কমপ্লিকেটেড ইস্যুও থাকে, তাই না? তো সব মিলায় আর কি। তো মোটামুটি আমরা একটু দেখি যে আসলে আমরা উইন্ডোজ সার্ভার 2016 কেও কিন্তু একটা রাউটার হিসেবে কনফিগার করতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে দেখেন, কোনো একটা মেশিন বা কোনো একটা ডিভাইস রাউটার তখনই হতে পারবে যখন আসলে সেই ডিভাইসটা তে একের অধিক ইন্টারফেস থাকবে। দেখেন এখানকার সেটিংসে যদি আমরা যাই, এখানে দেখতে পাবো আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড মাত্র একটা, BR-EX। হ্যাঁ, একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার। তো আমাদেরকে মাল্টিপল নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমাদেরকে নেওয়া লাগবে। তো আমরা এই মেশিনটাতে যদি নেটওয়ার্ক অ্যাডাপ্টার নিতে চাই, আরেকটা আমাদের হার্ডওয়্যারে যেতে হবে। অবভিয়াসলি মেশিনটা প্রথমে বন্ধ হওয়া লাগবে। আমরা সার্ভারে চলে যাই, আমরা মেশিনটাতে ঢুকে মেশিনটা বন্ধ করব প্রথমে। আমরা শাটডাউন করে দেব। আমরা ফাইল সেটিংসে গিয়ে আমরা জাস্ট তখন নেটওয়ার্ক অ্যাডাপ্টারটাকে অ্যাড করব। আমরা ধরেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার অ্যাড করলাম, কোনো কিছুতে সে কানেক্টেড না। সো আমরা অ্যাড করে দিলাম এবং এই মেশিনটাকে স্টার্ট করি আবারও। স্টার্ট হোক। তো আমরা এখানে যেটা করব, আমাদের আরেকটা উইন্ডোজ মেশিন আছে। এই উইন্ডোজ মেশিনে আমরা এই মেশিনটাকে অ্যাকচুয়ালি কি করব, উইন্ডোজ 10। তো আদার ইউজার, আমরা এখানে ঢুকে যাই এবং আমরা দেখেন সেই BR-EX এই কানেক্টেড। আমরা দেখেন, তো আমরা আসলে এখন একটা উইন্ডোজ সার্ভার 2016 দিয়ে রাউটারকে ইমপ্লিমেন্ট করব। আমরা দেখি সেটা কিভাবে করা যায়। তো এইখানে আমরা যেহেতু এই মেশিনটাকে ডোমেনে জয়েন করিয়েছি, আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখাবো। দেখেন এই মেশিনটা ডোমেনে জয়েন করানো, clnt01.abc.local। হ্যাঁ, তো আমরা এই মেশিনটাকে ডোমেন থেকে ডিসজয়েন করাতে চাই ফর সার্টেন রিজন। আমরা ম্যানেজে যদি যাই, আমরা দেখাবো যে আসলে আমরা এই মেশিনের যে লোকাল ইউজার, সেই ইউজারটাকে আমরা রিসেট করতে চাই। বিকজ মেশিন ডোমেন থেকে ডিসজয়েন হয়ে গেলে তখন আর এন্টারপ্রাইজ অ্যাডমিন বা আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটরের এটার উপর কোনো কন্ট্রোল থাকবে না। তখন শুধু লোকাল ইউজার এখানে কাজ করতে পারবে। সো সেই লোকাল ইউজারের পাসওয়ার্ড আমাদেরকে আসলে জানা থাকতে হবে যদি আমরা এই মেশিনে ঢুকতে চাই। তো সেটা না জানা থাকলেই সমস্যা। তো মেবি আমি জানি ভুলও হইতে পারে, আমি
মেক শিওর করছি যে আমি সেই পাসওয়ার্ডটা আসলে জানি সঠিকভাবে। তো আমরা এর জন্য পাসওয়ার্ড রিসেট করে দিচ্ছি প্রথমে। সো নাও আই নো হোয়ার ইজ দ্য পাসওয়ার্ড। আমরা এখন এই মেশিনটাকে ডোমেইন থেকে ডিজয়েন করায় দিতে পারি। উই আর রেডি। আর ডিজয়েন করানোর আগে দেখেন আমি কতগুলো স্টেপস আপনাদেরকে দেখাচ্ছি, যেটা হলো ইথারনেট থেকে আমরা যদি চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাই, আমাদের কিছু পলিসি আসলে এখানে অ্যাপ্লাই হয়ে আছে, যার জন্য আমরা ভবিষ্যতে দেখব সিএমডি তে গিয়ে আমরা আইপি কনফিগ দিয়ে দেখে নেই আমাদের মেশিনের আইপি কত। 88.13 88.13 এবং দেখেন গেটওয়ে হলো 88.1। ঠিক আছে, এখন আমরা যদি যাই আমাদের ডোমেইন কন্ট্রোলারে, আমরা দেখতে পাবো আমাদের ডোমেইন কন্ট্রোলারে আমাদের ডোমেইন কন্ট্রোলারের আইপিটা আমরা দেখে নিব। হ্যাঁ, W2K16-AD এবং আহ 88.11 হলো আইপি আমাদের। হ্যাঁ, এখানকার আমরা যদি ক্লিক করি এখানে আমরা দেখে নেই ডিটেইলে, এবং সে নিজের আইপি 88.11ই তার ডিএনএস। হ্যাঁ, এবং দেখেন গেটওয়েও 88.1। সো গেটওয়ে 88.1। এখন দেখেন আমরা এখানে টুলস থেকে যদি ডিএনএস এ চলে যাই, আমরা দেখতে পাবো যে আমাদের সেই 13 আইপিটা কিন্তু এখানে আছে। দেখেন এই যে CLNT01 13 আইপিটা কিন্তু এখানে জয়েন্ট। হ্যাঁ, এবং আমাদের W2K16-AD কিন্তু এখানে 11ও জয়েন, এবং আমাদের সেই মেম্বার সার্ভারটাও জয়েন 88.12। ওকে, তো এখন আমরা যেটা করব সেটা হলো এই মেশিনটাকে ডিসজয়েন করাই দিব। আমরা একটু আগে বলেছি, তো এগুলো আপনাদেরকে দেখাই নিলাম আমরা। তো এখন আমরা ডিসজয়েন করব কিভাবে, এটা হলো আমাদের সেই ক্লায়েন্ট ভিএমএ, যে ক্লায়েন্ট ড্যাশ উইন্ডোজ 10। সো আমরা এখন ডিসজয়েন করাই দিব। দেখেন ডিসজয়েন করাই দিচ্ছি, প্রিটি সিম্পল ডিসজয়েন করানো। আমরা যদি আইপি কনফিগ অল দেই দেখেন আমাদের ডিএনএস হিসাবে কি দেখাচ্ছে। দেখেন ডিএনএস, এই যে দেখেন আমাদের ডিএনএস কিন্তু সেই আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরির আইপি 88.11। সো আমরা যদি মিনিমাইজ করি এবং চেঞ্জ করি, আমরা চলে যাই, আমরা বলবো যে আমি ডাব্লিউ ওয়ার্ড গ্রুপের সদস্য হতে চাই, আমরা ওকে করে দিব। তো আমরা আমাদের সিনারিওটাকে যদি দেখি, হ্যাঁ দেখেন এখানে সেই রাউটার হিসাবে আমাদের এই আমাদের মেম্বার সার্ভার 01টা কাজ করবে। বুঝছেন, এই মেম্বার সার্ভার 01 কে আমরা উইন্ডোজ সার্ভার 2016 দিয়ে, সরি এটা না, এটা উইন্ডোজ সার্ভার 2016 দিয়ে আমরা রাউটার হিসাবে কনফিগার করব। হ্যাঁ, তো দেখেন এখন কিন্তু এই মেশিনে দুইটা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, একটা কানেক্টেড না, আর একটা হলো কানেক্টেড। এখন দেখেন এইখানে যদি আমরা নেটওয়ার্ক ইন্টারফেস অ্যাডাপ্টারে চলে যাই, দেখেন আমাদেরকে দুইটা দেখাবে, একটাকে দেখাচ্ছে আনপ্লাগড মানে কানেক্টেড না, আর একটাকে দেখাচ্ছে কানেক্টেড। এটা দেখে নেন, ঠিক আছে। এখন আমরা এখানে একটা আইপি বসাবো। দেখেন এইখানকার আইপিটার নেটওয়ার্ক কত সেটা আমরা দেখে নেই ডিটেইলে। দেখেন 88 নেটওয়ার্ক, যেহেতু /24 আছে, এইখানে আমরা আরেকটা নেটওয়ার্ক বসাবো। এখানে দেখেন যেহেতু রাউটারের প্রতিটা পোর্টই এক একটা সাবনেট বা নেটওয়ার্ক, আমরা এখানে বলে দিচ্ছি 192.168.89 আমরা এখানে 1 না দিয়ে আমরা 20 দিলাম, 89.20। এবং আমরা অ্যাকচুয়ালি 192.168.88.11 কেই আমরা ডিএনএস বললাম। ওকে করে দেখেন উল্লেখযোগ্য অংশ হলো আমি এখানে কিন্তু কোনো গেটওয়ে বসাই নাই, কারণ যে রাউটার হবে সে নিজেই তো গেটওয়ে, অর্থাৎ রাউটার ইটসেলফ ইজ এ গেটওয়ে। সো রাউটার ডাজ নট নিড টু পুট এনি ডিফল্ট গেটওয়ে অন হিজ মেশিন, অন হিজ ইন্টারফেস। ঠিক আছে,
on its interface. So আমরা এখন যেটা আমরা করব সেটা হলো সেটিংসে গিয়ে আমরা কি করব, এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটাকে আমরা কোন একটা সুইচে কানেক্ট করব। দেখেন আমাদের অলরেডি কিছু সুইচ আছে ভার্চুয়াল মেশিনে, যে দেখেন সুইচ ড্যাশ ইন্টারনাল, দেখছেন সুইচ ড্যাশ ইন্টারনাল, এবং এই সুইচটা কিন্তু এইখানে আমরা যদি দেখি ইথারনেটে গিয়ে আমরা চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে এই সুইচ ড্যাশ ইন্টারনালকে আমরা ডিসেবল রাখছি অ্যাকচুয়ালি, মেবি সুইচ ড্যাশ ইন্টারনাল, এইটাই আমাদের ভি ইথারনেট ইন্টারনাল আমাদের সুইচ, হ্যাঁ সুইচ ড্যাশ ইন্টারনাল। সো এটাকে আমরা একটু প্রপার্টিজে গিয়ে দেখে নিচ্ছি যে আসলে এটার আইপি কত বা এরকম কোনো কিছু আছে কিনা। 89 দেওয়া, এখানে 20 দেওয়া, হ্যাঁ আমরা জাস্ট অপটেন আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি রাখি এটাকে, আর কিছু দিব না, ওকে। এবং আমরা এটাকে আসলে এনেবল করব, এনেবল এতটুকু রাখবো আমরা, ঠিক আছে। সো দিয়ে দিলাম আমরা। এখন আলটিমেটলি কি হচ্ছে, আমরা সুইচ ড্যাশ ইন্টারনাল, আমরা সুইচ ড্যাশ ইন্টারনালে আমরা অ্যাড হচ্ছি, হ্যাঁ ওকে করে দিলাম আমরা সুইচ ড্যাশ ইন্টারনাল। এই যে দেখেন এখন কি হলো, দেখেন এবার সেটিংসে যদি আমরা যাই, এখন আর কিন্তু এখন এই যে এখানে গিয়ে আমরা যদি সুইচ ড্যাশ ইন্টারনাল বলি, বা ইন্টারনাল টু অ্যাকচুয়ালি ওইটা সুইচ ড্যাশ ইন্টারনাল দিলাম না, আমরা ইন্টারনাল টুই ওইটা, হ্যাঁ আই এম শিওর অফ ইট বিকজ ওখানেও ইন্টারনাল টু ছিল, যাই হোক। সো আমরা এখন যদি অ্যাপ্লাই করি, দেখেন ও কিন্তু এখন নট কানেক্টেড দেখাচ্ছে না, ইন্টারনাল দেখাচ্ছে, হ্যাঁ। এখন দেখেন আমরা যদি চলে আসি, আমাদের সেই মেশিনে, এখন কিন্তু ও আর আনপ্লাগ দেখাচ্ছে না, দেখছেন ও কিন্তু নিজেকে আনপ্লাগড বলছে না। এবং আমরা এটার প্রপার্টিজে গিয়ে এখানে আমরা গেটওয়েকে বাদ দিয়ে দিই, কারণ সুইচে রাউটারে কখনোই গেটওয়ে হবে না, ঠিক আছে। তো যাই হোক আমরা দিয়ে দিলাম এই দুইটা, একটাকে বললাম আমরা ইথারনেট, আমরা বললাম এখানে আমরা বলছি আমরা ইথারনেটকে আমরা রিনেম করতে পারি চাইলে, আমরা ড্যাশ দিয়ে বলে দিলাম 88.0, এটাকে আমরা বলে দিলাম এই সাবনেটে, আর এটাকে আমরা বলে দিলাম ইথারনেট 89.0, ওকে বলে দিলাম দুইটা। দেখেন দুইটা কিন্তু চলে আসছে এখানে, দেখছেন নো ইন্টারনেট অ্যাক্সেস, নো নেটওয়ার্ক অ্যাক্সেস ইত্যাদি বলছে। যাই হোক বলুক, সমস্যা নেই। তা আমরা এখানে কি করব, এই মেশিনটাকে আসলে প্রিপেয়ার করব আমরা, এজন্য আমরা আমাদের এখানে যত রোল আছে এগুলিকে সব রিমুভ করে দিব আসলে, হ্যাঁ বিকজ আমরা এই রোলগুলো আসলে রাখতে চাই না। আমরা ডিএনএস সার্ভার রিমুভ করব, আমরা ডিএসসিপি রিমুভ করব, হ্যাঁ এগুলি আমরা সব ওয়েব সার্ভার রিমুভ করে দিব, হ্যাঁ এবং আপডেট সার্ভিস ও রিমুভ করে দিচ্ছি আমরা। সব সার্ভিস আমরা রিমুভ করে দিচ্ছি এই কারণে যে রিস্টার্ট কম্পিউটার যদি লাগে, অবশ্যই লাগবে, আমরা ফ্রেশ একটা মেশিন এখানে রাখতে চাই, যার জন্য আসলে এগুলো আমরা করছি। এটা সবই আমরা দেখাবো হলো রাউটিং এর জন্য, কিভাবে রাউটিং আমরা কনফিগার করতে পারি এখানে। তো অবভিয়াসলি উইন্ডোজ সার্ভার 2016 এর লাইসেন্সের ভ্যালু যত, সেটা দিয়ে অ্যাকচুয়ালি রাউটার করবো এটা এমন না, বাট আমরা এই ফিচারটা দেখবো আর কি। আসলে এই ফিচার দেখার মাধ্যমে আসলে আমরা রাউটিং এর ফিচারটা সম্পর্কে জেনে নিচ্ছি। সো রিস্টার্ট তো নিবেই, সো ওয়ার্কিং অন আপডেটস। হাইপার ভি ম্যানেজারের মধ্যে
যে ভিএম গুলি এখানে দেখা যাচ্ছে হ্যাঁ সেইগুলাকে একটা একটা পোর্ট দিয়ে নেটওয়ার্কে কানেক্ট করার জন্য একটা ভার্চুয়াল সুইচ তৈরি করে নিতে হবে, তাই তো? হ্যাঁ ভার্চুয়াল সুইচ তৈরি করে নিতে হবে এবং এক্সটার্নাল নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য আমরা যেটা করেছি এক্সটার্নাল একটা সুইচ তৈরি করেছি। এটা হলো সেই এক্সটার্নাল সুইচ। আমরা যদি সিলেক্ট করি দেখতে পাবো যে এখানে সিলেক্ট আছে এক্সটার্নাল নেটওয়ার্ক এবং এইটা হলো আসলে আমার যে ফিজিক্যাল ইথারনেট কার্ড, সেই কার্ডটা এখানে আমরা চুজ করেছি আসলে ফিজিক্যাল। এটা আমার ফিজিক্যাল নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ল্যান পোর্ট যেটাকে আমরা বলতে পারি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, সেইটা কানেক্টেড এক্সটার্নাল নেটওয়ার্কে। দ্যাটস ওয়াই আমরা ভার্চুয়াল মেশিন থেকে যদি আমরা কেউ এই BR-EX বা হোয়াট এভার দ্য নেম যেটা এক্সটার্নাল নেটওয়ার্কের সাথে আমার কানেক্টেড থাকবে, এই সুইচে যদি কেউ কানেক্টেড হয় সে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে। ব্যাপারটা এরকম। তার মানে হলো আমাদের শুধুমাত্র ভিএম গুলা না, ভিএম এর বাইরে যেতে চাইলে, ভিএম গুলি বাইরে যেতে চাইলে তখন এরকম আমাদের এক্সটার্নাল সুইচ তৈরি করা লাগবে। না হলে ভিএম গুলা কিন্তু এই মেশিনের মধ্যেই থাকবে, বাইরে আর কমিউনিকেশন করতে পারবেন না, যেটা তো আসলে আমাদের উদ্দেশ্য না। তো আমরা এখানে আমাদের সেই মেশিনে চলে আসলাম। আমরা এখানে যে মেশিন থেকে সবকিছু আমরা রিমুভ করে দিচ্ছিলাম আমরা ফ্রেশ করার জন্য, দেখেন এখানে কিন্তু সবই রিমুভ হয়ে গেছে। দেখেন কোনো সার্ভিস নাই, এখানে ডিএসসিপি ছিল, ডিএনএস ছিল, এখানে ডাব্লিউডিএস ছিল, ডাব্লিউএসইউএস ছিল, সব চলে গেছে। সো একটা রিস্টার্টে সাকসেসফুল হয়ে গেছে। এখন আমরা এখানে যেটা ইনস্টল করব সেটা হলো রিমোট অ্যাক্সেস সার্ভিসটা আমরা ইনস্টল করবো, রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস বলে এটাকে। তো এটা আমরা পাবো হলো, আমরা রিমোট অ্যাক্সেস সার্ভিস, এটা না, আমরা রিমোট অ্যাক্সেসের মধ্যে এটা পাবো। হ্যাঁ, রিমোট অ্যাক্সেসের মধ্যে। সো আমরা যদি এটা সিলেক্ট করি এবং নেক্সটে যাই, তখনই আমরা দেখতে পাবো রিমোট অ্যাক্সেসের আন্ডারে অনেক কথাবার্তা বলা আছে, বাট মূলত রোল সার্ভিসের মধ্যে এই রাউটিংটা আমরা চুজ করব। বাই ডিফল্ট অ্যাড ফিচার, কিছু ফিচার অ্যাড হবে। সো আমরা রাউটিংটা মূলত দেখছি। এই যে দেখেন সেই ন্যাট কথাটা চলে আসছে, রাউটিং প্রোভাইড সাপোর্ট ফর ন্যাট রাউটস, ল্যান রাউটার্স, আরও কিছু জিনিসের। সো আমরা ওই জিনিসগুলো দেখবো আসলে। সো আমরা জাস্ট ইনস্টল করে দেব। ইনস্টল হতে থাকুক। ইনস্টল হতে হতে আমরা যেটা দেখবো সেটা হলো এটা আমরা চাইলে ক্লোজও করে দিতে পারি, এই ফ্ল্যাগের এখানে থাকবেও। আমরা লোকাল সার্ভারে আমরা কিন্তু একটা মেশিনে আইপি দিয়েছিলাম, বাট যেটা হচ্ছে কনফ্লিক্ট করেছে হয়তো, দেখেন 169.254 দেখাবে। আমরা চাই ওই কনফ্লিক্টটাকে দূর করতে। মাল্টিপল আইপি অ্যাড্রেস দেখছেন। আমরা ক্লিক করি 189। সো 189 এর মধ্যে আমরা দেখি একটু গিয়ে ডিটেলে, দেখেন 169.254 দেখাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি আমাদের 89 যে আমাদের এই ইটাকে আমরা ডিসেবল এনেবল করলেই হবে আশা করছি, বিকজ অন্য একটা জায়গায় এই সেম পোর্টটা ছিল, আইপিটা ছিল, দ্যাটস ওয়াই ওই জিনিসটা দেখিয়েছে। বাট এখন আর দেখাবে না। এই যে 192.168.89.20। হ্যাঁ, সো দেখেন এইখানে আমরা যদি আরেকটু এটাকে এলাবোরেট করার চেষ্টা করি, তাহলে আমরা এইভাবে নিয়ে আসবো। এই যে যে নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা, এই অ্যাডাপ্টারটা আসলে এইটা, এবং এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটা আসলে এইটা। তাহলে দেখেন এই দুইটা নেটওয়ার্ক অ্যাডাপ্টার দুইটা ভিন্ন সুইচে কানেক্টেড। একটা হলো BR-EX, একটা হলো ইন্টারনাল 2। দেখেন আমরা যদি সেই সুইচে যাই, আমরা ভার্চুয়াল সুইচ ম্যানেজারে যাই, দেখেন ইন্টারনাল 2, দেখেন ইন্টারনাল অনলি, ইন্টারনাল নেটওয়ার্ক। এইটা কখনোই কোনো এক্সটার্নাল নেটওয়ার্কে যেতে পারবে না। আবার দেখেন BR-EX, দেখেন এটা এক্সটার্নাল নেটওয়ার্ক, এটা এক্সটার্নাল নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করছে। এই দুইটা সুইচ টোটালি দুইটা ডিফারেন্ট
নেটওয়ার্কের সাথে কানেক্টেড আসলে, এটা বুঝতে হবে আপনাকে, ঠিক আছে? So সেটা বোঝানোর জন্য এখানে আমরা এসেছি। সো আমরা আমাদের আইপি প্রপারলি কনফিগার্ড সেটা আমি আসলে দেখালাম আপনাদেরকে। এখন আমরা স্যার br.exe যে সুইচটা দেখলাম আমরা হ্যাঁ, এক্সটার্নাল, ওই এক্সটার্নাল নেটওয়ার্কে যখন সুইচটা তৈরি করলাম তখন কি ওই ফিজিক্যাল ল্যান কার্ডের ইনফরমেশন গুলিও নিয়ে নেয়? হ্যাঁ, তখন আর ফিজিক্যাল ল্যান কার্ডটা কনফিগার করতে হবে না? না, আচ্ছা, জি। ধরেন আমার এখানে কি হয়েছে একটু দেখাই, তাহলে বোঝা যাবে, আইডিয়া করতে পারবে। আমরা যদি চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে চলে যাই, দেখেন এইটা হচ্ছে কিন্তু আমার মূল ইথারনেট। দেখেন এই যে রিয়েলটেক পিসিআই জিবি ফ্যামিলি, আর সব দেখবেন ভার্চুয়াল লেখা। এই যে ভার্চুয়াল দেখছেন, ভার্চুয়ালে কি আছে, BR-EX কি। এবং আমরা যদি এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখি, আমরা বলি যে ডিটেইল, তখন আপনি আসলে কোনটা কি সেটা বুঝতে পারবেন। এই যে দেখেন একমাত্র ইথারনেটের এখানে বলা আছে রিয়েলটেক, আর এগুলি দেখছেন কি বলা আছে, হাইপার ভি, সবই ভার্চুয়াল ইথারনেট, ভার্চুয়াল অ্যাডাপ্টার। এগুলো কোনোটাই ফিজিক্যাল না, কোনোটাই ফিজিক্যাল একমাত্র এটা। এবং দেখেন BR-EX যে এক্সটার্নালি এটার সাথে কানেক্টেড, কিভাবে বুঝবো আমরা? দেখেন ডাবল ক্লিক করি, আমরা ডিটেলে যাই, দেখেন এখানে কিন্তু কোনো কনফিগারেশন নাই, কোনো আইপি নাই। এবং আমরা যদি BR-EX এ যাই দেখতে পাবো সব আইপি এখানে আছে 88.2, এবং আমার মাইক্রোটিক রাউটারে আর বসানো আছে 88.1। তাহলে এইভাবে আসলে সে কানেক্টেড বাইরের জগতের সাথে, বাইরের ইন্টারনেটের সাথে। তো আমরা এখন দেখেন মাল্টিপল আইপি অ্যাড্রেস বলছে, আমরা যদি রিফ্রেশ দিই দেখবেন যে মাল্টিপল আইপি অ্যাড্রেস আর বলবে না, আমার সেই আইপিটাকে এখানে দেখাবে অ্যাকচুয়ালি। এটা একটু রিফ্রেশ দিই বা ক্লোজ করে দিই, আবার মেম্বার সার্ভারের এখানে ওপেন করি সার্ভার ম্যানেজারটা। প্রবলি সার্ভার ম্যানেজার পুরাতন আইপিটাকে ধরে রাখছে, মাল্টিপল আইপি অ্যাড্রেস এরকম বলছে। আলটিমেটলি আমরা যদি এখানে গিয়ে দেখি যে ও কিন্তু আসলেই মাল্টিপল আইপি অ্যাড্রেস আছে, তাই না? আমরা 20 না দেই, 20 ভেরি কমন হয়ে গেছে, আমরা 50 দেই। লেটস গিভ ইট আ 50 এবং ডিসেবল এনেবল করে দেই। হ্যাঁ, আমরা চাই যে এখানে কোনো কনফ্লিক্টিং আইপি থাকবে না। হ্যাঁ, আমরা স্ট্যাটাসে চলে যাই এবং ডিটেইলে দেখি 16 এখন ঠিক আছে। হ্যাঁ, উচিত আমার এখানে সেই আইপিটা রিফ্লেক্ট করা। আমরা 50 দিয়েছি, সে 50 দেখাবে, যদি দেখায় দেন উই আর গুড টু গো। সো আমরা কিন্তু এই প্রবলেমটা রিজলভ করলাম। এখন আমরা যেহেতু এখানে টুলস থেকে আমরা চলে যাব রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস, এইখানে কি যাব আমরা, এবং এখানে অ্যাকচুয়ালি এই সার্ভিসটা ডাউন আছে এখন। এখন দেখেন আমরা এইটা হলো আমাদের সেই রাউটার হিসেবে কাজ করবে। এখন আমরা ক্লায়েন্ট মেশিনে চলে যাই। দেখেন উইন্ডোজ 10 ক্লায়েন্টে আমরা টেস্ট মেশিনে ঢুকবো, আমরা টেস্ট ইউজারটা দিয়ে ঢুকবো। আমরা প্রপারলি পাসওয়ার্ড দেওয়া লাগবে আমাকে, নাহলে আমরা ঢুকতে পারবো না আসলে। মেবি রং পাসওয়ার্ড। এখন দেখেন এই মেশিনটাকে আমি কোন সুইচে বসাচ্ছি। দেখেন ওর সুইচ ছিল BR-EX, আমি বলছি না তুমি এখন থেকে ইন্টারনাল 2 তে কানেক্টেড হবা। তার মানে ওর সাবনেট আমি চেঞ্জ করে দিলাম 88 থেকে 89 এ। হ্যাঁ, সো এইগুলি আমরা কিছুই চাই না, আমরা দ্রুত ইউজার এন্ড চাই আমরা। সো আমরা চলে আসলাম। এখন আমরা এই মেশিনের আইপিটাকে চেঞ্জ করে 89 সিরিজের কোন একটা আইপি আমরা দিব, বিকজ আমরা তার পুরো সুইচটাই চেঞ্জ করে দিয়েছি।
আমরা যদি ইথারনেটে চলে যাই এবং আমরা অ্যাডাপ্টার সেটিংসে চলে যাই, এবং এখানে আমরা 89 সিরিজের কোন একটা আইপি দিব। ধরেন 89.100 আইপিটা দিলাম আমরা, এবং তখন গেটওয়ে হিসাবে এটা দিলে হবে না, গেটওয়ে তখন 50 দেওয়া লাগবে। ধরেন গেটওয়ে আমরা দেই নাই, আমরা এভাবেই রাখলাম, ঠিক আছে, ওকে করে দিলাম, ওকে করে দিলাম, ক্লোজ করে দিলাম। এখন দেখেন এই মেশিন থেকে আমরা যেতে পারছি সিএমডি দিয়ে, পিং করি যদি আমরা 192.168.89.100 টা নিজের আইপি আমরা পিং করে পাবো, এবং 50 আইপি তে যেতে চাই আমরা, দেখি আমরা পিং করে পাচ্ছি 50 আইপি কে। কিন্তু আমরা কিন্তু পিং করি, আমরা লিনাক্সের কমান্ড দিয়ে চলছে, আমরা পিং করি 192.168.88.11 কে। দেখেন আমরা পিং পাচ্ছি না 88.11 কে, বিকজ 88.11 এ কিভাবে যেতে হয় ও কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছে। এই যে এই পর্যন্ত এই 89.50, এই যে দেখেন 89.50 কেন আসতে পেরেছে? বিকজ ওরা দুজন কিন্তু একই সুইচের আন্ডারে। এই যে দেখেন, এও সেটিংসে গিয়ে যদি দেখি আমরা ইন্টারনাল 2 তে কানেক্টেড, এও হলো ইন্টারনাল 2 তে কানেক্টেড। তো একই সুইচে যেহেতু কানেক্টেড, একই সুইচে কানেক্টেড দুইটা মেশিন যদি একই সিরিজের আইপি হয়, তাহলে তারা একে অন্যের সাথে কমিউনিকেট করতে পারে। সেই ব্যাপারটাই হয়েছে এখানে। কিন্তু দেখেন আমাদের এই মেশিনটার আরেকটা কিন্তু আইপি আছে, এই মেশিনের 88.12। আমরা চেষ্টা করি 88.12 এ যেতে, 88.12 এ আমরা যেতে চেষ্টা করি। 12 11 এ যেতে তো পরে যাব, 12 এ যাই, দেখছেন 12 এ সে যেতে পারছে না। কেন? বিকজ এই মেশিনটা কিন্তু এখনো এই আইপি থেকে এই আইপি তে ওকে পৌঁছে দিচ্ছে না, অর্থাৎ রাউটিং করছে না দুইটা সাবনেটের মধ্যে। তা আমরা সেই রাউটিংটা করব হলো এখানে এসে, এই সার্ভিসটা রাউটিংটা এনেবল করে দিবে। কিভাবে? আমরা দেখি, রাইট ক্লিক করে আমরা বলবো কনফিগার রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস, এবং আমরা সেখানে আমরা বলবো যে আমরা আমাদের মতন করে তৈরি করতে চাই, এবং আমরা বলবো ল্যান রাউটিং করতে চাই। আমরা ফিনিশ করে দিই। দেখেন আমরা ফিনিশ করে দিয়ে আমরা 12 কে -t দেই, দেখেন কি দেখায়, এখনো কিন্তু পিং ট্রান্সমিট ফেইল দেখাচ্ছে, তাই না? সো দেখেন হ্যাভিং দিস আউটপুট আমরা সার্ভিস স্টার্ট করব, দেখেন কি হয়। এখানে সার্ভিস স্টার্ট হবে, এখানে দেখবেন যে রিপ্লাই চলে আসছে। দেখি আমরা রিফ্রেশ দিই একটু, আবারও দিই। আমরা 89.50 তে যেতে পারি, 89.50 তে। এখন আমরা যেহেতু করেছি এটা, আমরা 88.12 দেই। জেনারেল ট্রান্সমিট ফেল বলে এখানে। আমরা একটু এটাকে আসলে ডিসেবল এনেবল করে দেই, হ্যাঁ, এই ক্লায়েন্ট মেশিনের এটাকে। এবং আমরা এখানকার প্রপার্টিজে গিয়ে দেখি যে আসলে আইপি ভার্সন 4 এর এখানে গেটওয়ে আমাদের দেওয়া নাই, দেখছেন? গেটওয়ে দেওয়া নাই দেখে আমরা কিন্তু পিং ট্রান্সমিট ফেল পাচ্ছি। আমরা দেই 192.168.89.50 দিব, ওকে দিয়ে দিব। দেখেন এখন কিন্তু সে ঠিকই পিং পাবে। এই যে দেখছেন এখন নেটওয়ার্ক অ্যাক্সেস চলে আসছে। এখন আমরা যদি দেই 12, দেখেন দেখাচ্ছে, দেখছেন?
তার মানে কি হচ্ছে দেখেন, ওর আইপি কত অন্য নেটওয়ার্কে 89 নেটওয়ার্কে, বাট সে কিন্তু 88 নেটওয়ার্কে যেতে পারছে। আবার দেখেন 80 নেটওয়ার্কে যেতে পারছে, আমরা যদি 11 দেই 11ও এবার পাবে অ্যাকচুয়ালি, তবে একটু কাজ করা লাগবে, কারণ 11 জানে না কিভাবে 50 এর কাছে পৌঁছাতে হবে। রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, দেখছেন? রিকোয়েস্ট টাইম আউট দেখাচ্ছে, কিন্তু 11ও তো এই সেম সিরিজের 88.12 এর সেম সিরিজের। তো আমরা যদি এখানে ড্যাশ টি দেই এবং পিং দেই, পিং হইতে থাকুক, এবং 11-এ আমরা যদি বলে দেই এইখানে এসে আমাদের এডিতে আমরা যদি বলে দেই একটা কথা, যে ভাই তুমি তো এখন চিনো না যে 89-এ যেতে হলে কোথায় যেতে হবে, তোমাকে একটু চেনানোর দরকার আছে। কোথায় যেতে হবে? 89-এ পৌঁছাইতে হলে 12-এ যেতে হবে। 12 হলো তার গেটওয়ে হইতে হবে, কিন্তু 12 গেট হইলে ওর ইন্টারনেট চলে যাবে, বুঝছেন? যেমন ধরেন আমরা যদি এই যে দেখেন এখন ইন্টারনেট সে পাবে, অর্থাৎ আমরা যদি গুগলকে পিং করি, আমরা দেখেন সিএমডি দেই পিং গুগল, আমরা কিন্তু গুগলে রিপ্লাই পাচ্ছি। বাট আমরা যদি বলি যে প্রপার্টিতে গিয়ে এখানে 88.12 দিয়ে দেই 12, তাহলে কিন্তু আর গুগল পাবো না। দেখেন গুগল কিন্তু নাই, বিকজ কি ও চলে আসছে এই জায়গায়, এই মেশিনের কাছে। তো এই মেশিনের কাছে কি আর ইন্টারনেট আছে, গুগল আছে? সম্ভব না, এই জন্য সে পাচ্ছে না। কিন্তু আমরা দুইটাই চাই, ইন্টারনেটও চাই, আবার ওর মাত্র এবার দেখেন আমরা কিন্তু গেটওয়ে 12 দিছি। এবার দেখেন এখানে দেখছেন রিপ্লাই আসছে, এই যে দেখেন রিকোয়েস্ট টাইম আউট ছিল, কিন্তু যেই মাত্র আমি 12 দিছি অমনি কিন্তু সে এই 11 কে পেয়ে গেছে। দেখেন এখানে আমরা আবারও যদি 11 এর এই জায়গাটাতে 11 এর এই ইন্টারফেসে আমরা কি করি, প্রপার্টিজে গিয়ে আমরা এই আইপি ভার্সন 4 এর ক্ষেত্রে আবারও যদি 1 দিয়ে দেই, দেখেন চলে যাবে ওখান থেকে ইন্টারনেট, এই কমিউনিকেশনটা, পিং কমিউনিকেশন কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে দেখছেন রিকোয়েস্ট টাইম আউট হয়ে গেছে। আর আমরা কি চাই? আমরা চাই হলো সিম্পল, আমরা দুইটা কমিউনিকেশনই চাই, ইন্টারনেটও চাই আবার এটাও চাই। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা এখানে 1 রাখবো, কিন্তু এখানে আমরা একটা রাউট দিব, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক রাউট। আমরা বলবো রাউট অ্যাড -p ফর পারসিস্টেন্ট রাউট, অর্থাৎ মেশিন রিস্টার্ট হলে এই রাউটটা চলে যাবে না। তা আমাদের কোন নেটওয়ার্কে যাওয়ার উদ্দেশ্য? আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো 89.0/24 নেটওয়ার্কে। এজন্য আমরা বলে দিচ্ছি যে তুমি একটা রাউট অ্যাড করো 89.0 নেটওয়ার্কের জন্য, যার মাস্ক হলো 255.255.255.0, এবং সেই নেটওয়ার্কে যেতে হলে তোমাকে যেতে হবে 88.12 আইপিতে। আমরা ওকে দিয়ে দিব, এন্টার দিয়ে দিব, দেখেন ওকে হয়ে গেল। এটা দেওয়ার পর এবার দেখেন এখানে কি দেখাচ্ছে, আবারও কিন্তু চলে আসছে, দেখেন দেখছেন? তাহলে এখন এটা চলে আসছে, আবার ইন্টারনেটও কিন্তু এখানে যায় নাই। দেখেন আমরা যদি সিএলএস দিয়ে পিং দেই গুগলকে, তাহলে আমরা কিন্তু আমাদের কাজ অ্যাকমপ্লিশ করে ফেলছি, তাই না? গুগলকেও আমরা পাচ্ছি, আবার ইন্টারনেট এখানেও এই মেশিনের সাথেও কমিউনিকেশন হচ্ছে। তাহলে আমরা কিন্তু ল্যান রাউটিং কনফিগার করে ফেলেছি এই জায়গায়, ঠিক আছে? ল্যান রাউটিংটা আমরা কনফিগার করে ফেলেছি এই জায়গায়। তো আমরা এখানে সাকসেসফুলি এখানে তো একটা উইন্ডোজ মেশিনকে রাউটার বানাচ্ছি আমরা, তাই না? রাউটারের মধ্যে যদি আমরা এই কাজটা করতে চাইতেছি, কনফিগারেশন এই কমান্ড টমান্ড তো সেম না, আসলে রাউটার তো আর আমাদের উইন্ডোজ মেশিন হবে, রাউটার হয় মাইক্রোটিক হবে, নাহলে সিসকো না। আমি জানতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছিলাম যে কমান্ড গুলি কি সেম এরকম টাইপেরই? না, রাউটার তো টোটালি ডিফারেন্ট অপারেটিং সিস্টেম। সিসকো রাউটারে এক ধরনের অপারেটিং সিস্টেম, জুনিপার এক ধরনের অপারেটিং সিস্টেম, সেখানে আইপি বসানো লাগবে। দ্যাটস ডিফারেন্ট টপিক অ্যাকচুয়ালি।
ওই জন্যই নেটওয়ার্কিং এর যে সিসকোর রাউটিং, সিসকোর সুইচিং এগুলি জানা থাকবে। কিভাবে রাউটিং করে, কিভাবে সুইচিং করে এটা উইন্ডোজ এর। তবে এই যে স্ট্যাটিক রাউটিংটা দেখলেন, স্ট্যাটিক রাউটিং এর কনসেপ্টটা মোর অর লেস সেম। সেটা আপনি সিসকোতে যান বা যেখানেই যান। এই যে কনসেপ্টটা আমি যে রাউটটা এড করলাম, এই রাউট এর যে কনসেপ্ট অর্থাৎ কিনা আমি কোন নেটওয়ার্কে যেতে চাই এবং সেই নেটওয়ার্কে যেতে হলে আমাকে কোথায় যেতে হবে। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা সেম। সেটা সিসকো হোক, জুনিপার হোক অর হোয়াটএভার দ্য রাউটার ইজ। এইটা সেম বাট কমান্ড ডিফারেন্ট হইতে পারে বাট আইডিয়াটা সেম। ঠিক আছে? তো আমরা মোটামুটি এইভাবে এই রাউটিং এর কনফিগারেশনটা এখানে করব উইন্ডোজ এর ক্ষেত্রে। ঠিক আছে? এবং এইভাবে আমরা আমাদের সিনারিওকে বিল্ড আপ করতে পারি, আমাদের সিনারিওকে যে কিভাবে আমরা একটা উইন্ডোজ এনভায়রনমেন্টে আমরা আসলে রাউটিং কে কনফিগার করব রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস এর মাধ্যমে। তো সেই রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস কিভাবে আমরা ইনস্টল করব এবং কিভাবে এখানে কনফিগার করব সেই জিনিসগুলো আমরা দেখে নিলাম। এবং আমরা কিন্তু এই রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেসে এর আগে এসেছি। আমরা আমাদের সেই রিলে এজেন্ট করার জন্য আসছিলাম এই জায়গাটাতে, রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস। তখন আমরা শুধুমাত্র বলেছিলাম যে রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস সামনে আছে এবং আমরা এখানে রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস দেখতে পাচ্ছি। রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেসে আরো একটা জিনিস করতে পারি, নেট এর কনফিগারেশন করতে পারি। কিভাবে? দেখেন, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন আমরা করতে পারি। আমরা যদি জেনারেলে যাই আমরা তখন বলবো যে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করতে চাই। তো প্রত্যেকটা এই যে রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেসের বিষয়টা, এই রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস ব্যবহার করে আমরা কি করতে চাই সেই অনুযায়ী আমাদেরকে আসলে এই কনফিগারেশনগুলো করা লাগবে। এখন আমরা ল্যান রাউটিং করেছি, কিন্তু আমরা এই রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস দিয়ে আমরা যদি চাই যে আমাদের মেশিন কি হবে, মেশিনকে আমরা নেট ডিভাইস হিসেবে যদি কনফিগার করতে চাই, তখন আমাদের একটা ইন্টারফেসকে আমরা বলবো ইন্টারনেট, এবং অবভিয়াসলি এটা ইন্টারনেটের আইপি এখানে বসাতে হবে এবং এখানে আমরা বলে দিতে পারি ল্যান ইন্টারফেস। হ্যাঁ, ল্যান এভাবে আমরা বলে দিতে পারি। সো তখন আমরা কি করব, আমরা আমাদের রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেসকে টোটালি ডিফারেন্ট ওয়েতে কনফিগার করব। এই জন্য আমরা ডিসেবল রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস, আমরা রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেসকে ডিসেবল করে দিব এবং আমাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচারটাকে, এই জায়গাটাকে নতুন ভাবে কনফিগার করা লাগবে। এখানে আমরা ডিসেবল করে দিয়েছি। তাহলে এটাকে আমরা যদি কনফিগার করতে চাই তখন আসলে আমাদেরকে আবারও কনফিগারেশনে যেতে হবে। তাহলে আপনাকে অবশ্যই রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস যখন কনফিগার করবেন আপনি, তখন কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি
আমরা যাব হলো কাস্টম কনফিগারেশনে, এবং সেখান থেকে আমরা গতবার চুজ করেছিলাম ল্যান রাউটিং, এবার আমরা চুজ করব ন্যাট, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। এবং এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনকে আমার ডিফাইন করে দিতে হবে, শুধু এতটুকু কনফিগারেশন করলেই যথেষ্ট নয়। তখন আমাদেরকে এই ন্যাট সেকশনে এসে বলে দিতে হবে আমাদের কোন ইন্টারফেসটা ইন্টারনেট ফেসিং এবং সেটাকে শেয়ার করা হচ্ছে। এই যে দেখেন পাবলিক বলে দিচ্ছি আমরা, এবং বলছি এনেবল ন্যাট অর নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, ওকে করে দিচ্ছি। এবং আমরা আরো কি করতে পারি, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনে আসলে মাল্টিপল আইপি এখানে আমরা ব্যবহার করতে পারি। এই যে দেখেন ইউর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসাইন্স দিস অ্যাড্রেস পুল, মানে একটা অ্যাড্রেস না হয়ে মাল্টিপল অ্যাড্রেসও হইতে পারে এখানে। ওকে, সো ওকে করে দিলাম, এই যে ইন্টারনেট চলে আসলো, এবং আমরা বলে দিব যে আমাদের কোন ইন্টারফেসটা আসলে আমাদের ল্যান ইন্টারফেস, সেটা আমরা বলে দিব। এখন আর কিছু বলার নাই, প্রাইভেট আইপি ইন্টারফেস এটা হবে, দেন ওকে করে দিব আমরা। এই হলো আমাদের কিভাবে আমরা এই মেশিনটাকে একটা ন্যাট ডিভাইস হিসেবে কনফিগার করতে পারি, সেই জিনিস আমরা দেখেছি। এখানে আরো একটা জিনিস দেখেছি, সেটা হলো যে ল্যান রাউটিং আমরা কিভাবে কনফিগার করতে, রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস এর মাধ্যমে। তো এই রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেসটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এখানে দেখলাম রাউটিং এন্ড রিমোট অ্যাক্সেস এর বিষয়টা। তো আমরা আগামী দিন যেটা দেখবো সেটা হলো আরেকটা টপিক, সেটা হলো আমাদের কিছু ব্রাঞ্চ অফিসের জন্য, ধরেন যে ব্রাঞ্চ অফিসের ক্ষেত্রে আমাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে। ধরেন কি হইতে পারে, ব্রাঞ্চ অফিসের ক্ষেত্রে আমরা নর্মালি কি করি, ব্রাঞ্চ অফিস থেকে অনেক হেড অফিস থেকে ব্রাঞ্চ অফিসে অনেক ফাইলপত্র আমরা কি করি, নিয়ে আসি, কপি করে নিয়ে আসি। তো সেক্ষেত্রে কি হয়, হেড অফিসের সেই ফাইল সার্ভারের উপর অনেক প্রেসার পড়ে। তো হেড অফিসের সেই ফাইল সার্ভার প্রেসার পড়ে, আমাদের ব্যান্ডউইথের উপর প্রেসার পড়ে। সো ব্রাঞ্চ অফিসে এই জিনিসগুলো আছে। তো ব্রাঞ্চ অফিসের এই যে হেড অফিসের ফাইল সার্ভারের বিভিন্ন ফাইল পত্রগুলো আদান প্রদানের ক্ষেত্রে অনেক সময় স্লো হয়। এই স্লোনেস নিয়ে মাইক্রোসফট কাজ করেছে, এবং মাইক্রোসফট একটা টেকনোলজি ব্যবহার করতে বলে ব্রাঞ্চ অফিসের ক্ষেত্রে, সেটাকে বলা হয় ব্রাঞ্চ ক্যাশ। ব্রাঞ্চ ক্যাশ, তো ব্রাঞ্চ ক্যাশটা কি, ধরেন আপনি আপনার ব্রাঞ্চ অফিস থেকে একটা ফাইল 1 GB ফাইল ডাউনলোড করেছেন, বা 512 ফাইল মেগাবাইট ফাইল ডাউনলোড করেছেন। আবারও যদি কেউ আপনার ওই ব্রাঞ্চ অফিসে এই সেম 512 ফাইল ডাউনলোড করে, তাহলে আবারও তো ব্যান্ডউইথ খরচ হবে, সেম ফাইল ডাউনলোড করা হবে, which is not an efficient way to utilize bandwidth। তো সেক্ষেত্রে কি করতে পারি, মাইক্রোসফটের কি সলিউশন আছে, মাইক্রোসফট এ ব্রাঞ্চ ক্যাশের কথা বলছে। তো ব্রাঞ্চ ক্যাশের মাধ্যমে কি করা যেতে পারে, কেউ যদি কোনো ফাইল ব্রাঞ্চ অফিস থেকে ডাউনলোড করে, তো সেই ফাইলটা সেই মেশিনটা ব্রাঞ্চ অফিসে ক্যাশ করে রাখবে। ফলে ওই ব্রাঞ্চ অফিসে অন্য কেউ যদি ওই ফাইল ডাউনলোড করতে যায়, তাহলে মেইন হেড অফিস থেকে সেই ফাইলটা ডাউনলোড না হয়ে ব্রাঞ্চ অফিসে যে ক্যাশ করে রেখেছে তার কাছ থেকে ডাউনলোড হবে, এবং অনেক ফাস্টার হবে, এবং ব্যান্ডউইথ ইউটিলাইজেশন এফিশিয়েন্ট হবে। তো এই জিনিসটা মাইক্রোসফট আসলে সাপোর্ট করে উইন্ডোজ সার্ভার 2016 এর মাধ্যমে। তো আমরা আগামী দিনে ব্রাঞ্চ ক্যাশের এই কনফিগারেশন, এই জিনিসগুলো আমরা দেখব। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক। আশা করছি আপনারা সবাই উপস্থিত থাকবেন ওই দিন, এবং ব্রাঞ্চ অফিস ক্যাশের এই ইন্টারেস্টিং জিনিসটা দেখবেন। যদিও ইন্টারেস্টিং বলছি, কিন্তু কমান্ডের মাধ্যমে এই জিনিসটা করা লাগে, এর জন্য কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নেই। এবং ব্রাঞ্চ অফিসের ক্ষেত্রে মাইক্রোসফট আরেকটা জিনিস প্রোভাইড করে, সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম অর ডিএফএস। ধরেন আপনি যদি একটা বড় অর্গানাইজেশনের
অ্যাডমিন হন, তাহলে আপনার ফাইল সার্ভারের রিসোর্স গুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর অর্গানাইজেশন। তো আপনি তখন কি করবেন? আপনার ফাইল সার্ভার যদি একটা ডাউন হয়ে যায়, তখন কিন্তু আপনার অর্গানাইজেশনের অন্যান্যরা রিসোর্সেস গুলো কিন্তু ইউজ করতে পারবে না। তাহলে আপনার মাল্টিপল ফাইল সার্ভার যদি থাকে, তাহলে একটা ফাইল সার্ভার ডাউন হয়ে গেলে অর্গানাইজেশনের পিপলরা আসলে বুঝতেই পারবে না যে মাল্টিপল ফাইল সার্ভার এখানে ইউজ হচ্ছে, তারা কিন্তু ডেটা ঠিকই পাবে। তো এইটা এই ডিস্ট্রিবিউটেড ফাইল সার্ভারের মাধ্যমে করা সম্ভব। তো ডিস্ট্রিবিউটেড বলা হচ্ছে তার মানে আপনার ফাইল সার্ভারটা মাল্টিপল জায়গায় থাকবে এবং আপনার ফাইল সার্ভার রিসোর্সগুলো কিন্তু একে অন্যের সাথে কমিউনিকেশন করে আপডেট করবে। এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন, এবং এই রেপ্লিকেশন পার্টনার বলা হচ্ছে যাদের মধ্যে আপডেট হবে। হ্যাভিং সেড all of these, এই ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম এর মাধ্যমে আপনি যেটা করতে পারেন যে এই ফাইল সার্ভার লেভেলে এক ধরনের টলারেন্স আপনি তৈরি করতে পারেন। আবার আরেকটা কি করা যেতে পারে, ধরেন আপনি ফাইল টলারেন্স চান না, বাট আপনি মাল্টিপল জায়গায় আপনি আপনার ফাইল সার্ভার আছে, তো ইউজাররা কিন্তু মাল্টিপল জায়গার ফাইল সার্ভারের শেয়ারকে একটা সিঙ্গেল পয়েন্টের মাধ্যমে অ্যাক্সেস করতে পারে। এটাও সম্ভব ডিএফএস এর মাধ্যমে। ধরেন আপনার ইউএসএ তে একটা ফাইল সার্ভার আছে, বাংলাদেশে একটা আছে, ইউকে তে আছে। এখন ইউএসএ তে একটা ফাইল শেয়ার করা, ধরেন যে ইউএসএ ডক্স, বাংলাদেশে বিডি ডক্স, ইউকে তে ইউকে ডক্স। তো যখন ইউজাররা একটা পয়েন্টে ঢুকবে তখন তারা ইউএসএ ডক্সও পাবে, ইউকে ডক্সও পাবে, বিডি ডক্সও পাবে। তাহলে কত ইজি হয়ে গেল। তো এই জিনিসটাকেও কেপেবল করতে পারে ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম। তো এই ইনশাআল্লাহ আমরা এই ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেমটাকে একটা সিঙ্গেল পয়েন্টে একটা সার্ভারে আসলে আমরা তো দেখবো হচ্ছে একটা ফোল্ডার, ইউজাররা দেখবে একটা ফোল্ডার, কিন্তু হ্যাঁ। থাকবে তিনটা ডিফারেন্ট জিওগ্রাফিক লোকেশনে। রাইট, তিনটা ডিফারেন্ট জিওগ্রাফিক লোকেশন। এই যে এইটাকে করার জন্য কি নেটিং করতে হয় না রাউটিং না, এর কোনো নেটিং মাধ্যমে এর কিছু নাই, ফায়ারওয়ালের কোনো মাধ্যমে? কিছু নাই, কোনো কিছু নাই। এটা আপনি হয়তো মানে আপনি বিষয়টা অন্য জায়গায় কোশ্চেনটা করেছেন যে আসলে তাহলে এটা তো প্রাইভেট আইপিতে থাকবে, তাহলে এটা পাবলিকলি কিভাবে পাবে, তাই না? জি কোশ্চেনটা ওই জায়গায়, তাই জি না? জি এখন ধরেন জি এই যে যে মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন যেগুলো আছে, তাদের বিভিন্ন দেশে জি থাকা যেসব মেশিনগুলো আছে, এগুলো কিন্তু কোনোটাই পাবলিক আইপিতে নাই। এই ভিতরে যে না সার্ভারগুলা, ভিতরের যে ইউজারগুলা, কোনোটাই পাবলিক আইপিতে নাই। কিন্তু তারা তাদের মধ্যে এক ধরনের টানেলিং করে। টানেল তারা আচ্ছা, প্রায় ভিপিএন টানেলিং। পাবলিক আইপি টু পাবলিক আইপি টানেলিং হয়। তো টানেলিংটা এমন ভাবে আচ্ছা করা হয়, এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, এই ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন টানেলের মাধ্যমে তারা একে অন্যের সাথে কমিউনিকেটেড থাকে এবং তাদের ল্যানগুলা এই টানেলের মধ্য দিয়ে কমিউনিকেট করতে পারে। তার মানে ইউএসএ তে থাকা কোনো ল্যান কখনোই মনেই করে না যে ইউকে থাকা ল্যান অনেক দূরে আছে। তার কাছে ওই ল্যানটা হচ্ছে কাছেই আছে। তার কাছে তো ওই ল্যানটা হলো আরেকটা ল্যান, রাউটার পার হয়ে আরেকটা ল্যান, এরকম ব্যাপারটা। সো বুঝতেই পারছেন যে এই ডিএফএস এর কাছে ওই যে যে ওয়ান পার হয়ে মানে ইন্টারনেট পার হয়ে আরেকটা সার্ভারের কাছে যে যাচ্ছে, এইটা ডিএফএস বুঝে না। আমরা এটা দেখবো তো, তাই না স্যার? এটা দেখবো, তবে জি মানে ওইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করার ব্যাপারও আছে, তাই না? ভিপিএন এর যে বিষয়টা, তাই না? জি এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, আমরা সেই রকম ডিএফএস এর একটা এনভায়রনমেন্ট আমরা দেখবো। সো ওই জন্য আমরা বলছিলাম যে ইন্টারেস্টিং কতগুলি জিনিস আছে, তো আমরা আশা করছি আপনারা থাকবেন। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখবো আসলে। আমরা আগামী হ্যাঁ, দিন স্যার, আরেকটা কোশ্চেন আমার ছিল যদি একটু। আমার একটা রিকোয়েস্ট থাকবে। হ্যাঁ বলেন। ওই ভাই আগে শেষ করুক। না না, আপনি বলেন বলেন। আচ্ছা, আজকে যে আমরা ক্লাসের প্রথম দিকে যে সিনিয়রিটা দেখলাম, আমাদের ক্লাসের শেষের দিকে যদি আমাদের একটা পুরো একটা ডেমো দেখাতেন, তাহলে আচ্ছা আমাদের একটা হেল্প হতো। আফটার এই কোর্স শেষের দিকে আর কি, সবকিছু মিলে একটা সিঙ্গেল ক্লাসের মধ্যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ তাহলে হচ্ছে একটা আমরা প্রোডাকশন দেখাই এরকম। একটা আমরা একটা দেখাই প্রোডাকশন এনভায়রনমেন্ট রেডি করতে কাস্টমার। আমরা একটু কনফিডেন্ট পাবো। রাইট রাইট রাইট, ঠিক আছে, ওকে। এটা ভালো একটা প্রপোজাল। সো আমরা ওটা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ বলেন।
আর ভাই ওই প্রক্সিটা যদি একবার একটু 5 মিনিটের জন্য একটা ব্রিফ দিতেন ভালো হতো আর কি। প্রক্সি যে কোনটা? ওই যে ওয়েব অ্যাপ্লিকেশন প্রক্সি কিভাবে ইউজ করে আর কি। আচ্ছা, মানে Web আজকে না, application- সামনের দিন হ্যাঁ। দিলেও হবে। আজকে বুঝতে যদি পারছি। ওয়েব অ্যাপ্লিকেশন প্রক্সিটা আসলে আমি টাচ করি নাই এই কারণে যে ওয়েব অ্যাপ্লিকেশন প্রক্সির সাথে আরো কিছু জিনিস জড়িত আছে, বুঝছেন? হুম, লাইক একটা বড় জিনিস হলো সার্টিফিকেট সার্ভিস। তো সার্টিফিকেট সার্ভিস যেহেতু আপনারা শিখেন নাই, হুম। তো না, আপনি ওই থিওরিটিক্যাল দিলেও আমরা মানে বুঝতে পারবো আর কি যে কিভাবে, মানে আপনি যদি থিওরিটিক্যালি বলেন না প্র্যাকটিক্যালি আসলে থিওরিটিক্যাল বললেও বুঝতে পারবেন না। আচ্ছা। ওয়েব অ্যাপ্লিকেশন প্রক্সি, ওই জন্যই আসলে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন প্রক্সি এখানে বলি নাই। এটা পারপাসফুলি, কারণ হলো যে সার্টিফিকেট সার্ভিসের সাথে এটা রিলেটেড, বুঝছেন? এবং আরো একটা বিষয়ের সাথে রিলেটেড, সেটা হলো যে ট্রাস্ট রিলেশনশিপ, এটার সাথেও রিলেটেড। তো ওগুলি কোনোটাই আপনার ওই এই দুইটা জিনিসই আমরা শিখবো হলো থার্ড মডিউলে। ওই জন্য আমি থার্ড মডিউলে গিয়ে এই দুইটা জিনিস দেখাবো, প্লাস ওয়েব ওয়েব প্রক্সিটা দেখাবো আমরা। আচ্ছা ঠিক আছে, তাহলে হবে। এমনি আর কি জানালাম, মানে জানা থাকলে ভালো। নো ইস্যু, নো ইস্যু। এটা আসলে একটা ছোট্ট বিষয় বলি এটার সাথে রিলেটেড, সেটা হলো যে আপনার অর্গানাইজেশনে অনেক অ্যাপ্লিকেশন থাকতে পারে। সেই অ্যাপ্লিকেশনটাকে আপনি যদি আপনার অর্গানাইজেশনের বাইরের কোনো পিপলকে অ্যাক্সেস করতে দিতে চান, তাহলে আপনার এই ওয়েব অ্যাপ্লিকেশন প্রক্সি লাগবে। কারণ আমি দেখছি আমাদের মানে যারা আছে থার্ড লেভেল টিম, এন্ড ইউজার টিম, তারা এই প্রক্সিটা ইউজ করে। আর আমরা নরমালি এন্ড ইউজার যারা আছি তারা আর কি দেখি আর কি ইন্টারনেট এক্সপ্লোরারের প্রক্সি দিয়েই আর কি বাইরের ওয়ার্ল্ডে ইন্টারনেটে যায়। ও আচ্ছা, কিভাবে? আপনি যে প্রক্সির কথা বলছেন সেই ওয়েব অ্যাপ্লিকেশন প্রক্সি আর এই প্রক্সি এক জিনিস না। আচ্ছা বুঝতে পারছেন? আচ্ছা। সো প্রক্সি অ্যাকচুয়ালি প্রক্সি দেয় আসলে। হুম। ব্যাপার হলো প্রক্সিতে যেটা হয় আসলে সেটা হলো যে প্রক্সি ব্যবহার করা হয় এই কারণে যে ইন্টারনাল নেটওয়ার্কের কে কোথায় যাচ্ছে এইটাকে কিন্তু আইডেন্টিফাই করার জন্য। অনেকটা পুলিশিং করা আর কি যাকে বলে। না এবং এমনি আর কি এইটা আর ওইটা সেম না, তাই না? যেটা না, আপনি ওয়েব অ্যাপ্লিকেশন প্রক্সি আর এই প্রক্সি সেম না। আচ্ছা নো ওয়ে, টোটালি ডিফারেন্ট থিং, বুঝছেন? তো এটা মনে হচ্ছে স্যার প্রক্সি সার্ভার ইউজ করে আর কি ওনারা প্রবাবলি। রাইট, প্রক্সি সার্ভার, দিস ইজ অনলি প্রক্সি সার্ভার। সো প্রক্সি সার্ভারের মেজর কাজ হলো যে কোন আইপি থেকে আসতেছে, কোন জায়গায় যাচ্ছে, এটাকে কন্ট্রোল করা। ঠিক আছে? তো কিভাবে কন্ট্রোল করে সে? প্রক্সির নিজস্ব প্যানেল আছে, সেই প্যানেলে বলে দেওয়া হয় যে অমুক ফেসবুক তুমি ইউজ করতে পারবা না, তুমি ইউটিউবে যেতে পারবা না, হ্যাঁ? তো কেউই যেতে পারে না। স্যার আপনি কি অ্যাজিউর এর কোনো কোর্স করান? হ্যাঁ, আমার রিসেন্টলি একটা অ্যাজুরের কোর্স শেষ হলো, গত গত দিন 2 দিন আগে শেষ হয়েছে। না আমরা এটা শেষ না করে তো অ্যাজিউরে যেতে পারবো না। আবার নেক্সট কবে? অ্যাজিউরটা আমার করার ইন্টারেস্টেড আছে, এটা শেষ হওয়ার পরে আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ হবে সামনে। আচ্ছা। অ্যাজুর কেবল শেষ করলাম, তো আরেকটা হইতে হয়তো কিছুদিন লাগবে। আপনারা আপনারা শেষ করতে করতে হবে অবশ্যই। আমাদের এইটাতে আর কয়টা ক্লাস হবে? আরেকটা মডিউল তো আছে, সব মনে করেন ওই মডিউলটাতেও ধরেন যে ন্যূনতম 8টা ক্লাস তো হবেই ওই মডিউলে। আর এই মডিউলে তো আরো 3টা মতন চ্যাপ্টার আছে। সো 3 ডেজ যদি ধরি আমরা, তাহলে মনে করেন মোরলেস আরো 11টা ক্লাস আছে। তাহলে 11 ডেজ ধরেন, 11 ডেজ ধরলে কি হয়, আরো তো আপনার মনে করেন 2 দিন করে যদি ধরি 8 দিন, আরো 1 মান্থের উপরে লাগবে, 1.5 মান্থ ধরেন। এটা হাফ মান্থে আছেন আপনি, সামনের মাসটা লাগবে, এরকম হবে আর কি হয়তো। সমস্যা নেই, করতে থাকি, শিখলেই হবে। হ্যাঁ, সমস্যা নাই, কারণ আমি কেবলই তো এটা করলাম, শেষ করলাম। ওই ধরেন আরেকটা ব্যাচ লঞ্চ হতে একটু সময় লাগে, হ্যাঁ। অবভিয়াসলি ওরা দিবে, অ্যাড দিবে, হ্যাঁ, তারপরে এরকম এই 11টা ক্লাসের মধ্যে কিন্তু একটা ক্লাস ওই 12 নাম্বার ক্লাস কিংবা 11 নাম্বার ক্লাস কিন্তু আমাদের একটা টোটাল একটা ডেমো কিংবা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, ওটা প্রোডাক্ট থাকবে, নো ইস্যু। একটা কারণ রিয়েল লাস্টের লাইফ দিকে আমরা এরকম এক্সপেরিয়েন্স ক্লাস রাখি আসলে, হ্যাঁ, যে
একটা টোটাল সিনারিও দেওয়ার জন্য বা একটা ওপেন ডিসকাশনের জন্য, সেখানে সবার কি ইস্যু, সবার কি নতুন কি বিষয় বা কোন দিকে যাওয়া উচিত, কিভাবে অ্যাপ্রোচ হওয়া উচিত, নট অনলি ফর উইন্ডোজ, টোটাল আইটি ইনফ্রাস্ট্রাকচারে বা টোটাল আইটি জব মার্কেটে বা বাইরে সব মিলাই আর কি আমরা একটা এরকম সেশন রাখি আসলে, যে জি। অনেকের এরকম থাকে আসলে। জি, থ্যাংক ইউ স্যার। তো ঠিক আছে, Thank you, ভাইয়া। সবাই ইনশাল্লাহ আগামী ক্লাসে থাকবেন। ওকে ভাই, আল্লাহ নেক্সট হাফেজ তাহলে ক্লাসে সবাই। দেখা। আল্লাহ হাফেজ ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ।